হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় শিক্ষার্থী? কেমন আছেন আপনারা? গতকাল কেমন পড়াশোনা করলেন? এই যে আমার ফ্রি ক্লাস ছিল, আমি মুক্তিযুদ্ধ রিলেটেড যে টপিকটি পড়ালাম, আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে স্মার্টেস্ট ওয়েতে পরীক্ষার খাতায় লিখতে হয়। এই আইডিয়াটুকু আমার বিশ্বাস আমি আপনাদেরকে দিতে পেরেছি। সো আজকে ঠিক ওভাবেই পড়াশোনা করব, একটু স্টাডি করব। গতকাল যেমন বলেছি, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যসমূহ আলোচনা করুন, যার প্রেক্ষাপটে ওই কোশ্চেনের আনসার সব জায়গায় লিখতে পারবেন। 6 দফার প্রেক্ষাপটে, 69-এর প্রেক্ষাপট বা পটভূমিতে, 70-এর প্রেক্ষাপট বা পটভূমিতে, 54 যে যুক্তফ্রন্ট নির্বাচন তার পটভূমিতে, সব জায়গায়, এমনকি শরীফ শিক্ষা কমিশন প্রত্যেক জায়গায়, বা মুক্তিযুদ্ধের পটভূমি যদি আসে পরীক্ষায়, ওই সেম কোশ্চেনটা আপনি সব সেম কোশ্চেনের আনসার সব জায়গায় লিখতে পারবেন। সো আমি ধরে নিচ্ছি এই কোশ্চেনটা আসবেই এবং আপনি পরীক্ষার হলে এটা লিখবেন। ওকে, সো এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 6 দফা রিলেটেড। আমার বিশ্বাস এই বিসিএস বা তার পরের বিসিএস এর 6 দফা থেকে যেহেতু বারবার আসে, কারণ 6 দফাটা এতটাই আলোড়ন সৃষ্টি করে যে 6 দফার আগ পর্যন্ত শেখ মুজিবের ভূমিকা যাই ছিল ভালোই ছিল। 6 দফার পর থেকে শেখ মুজিবকে আর কেউই ধরে রাখতে পারেনি। এজন্যই যেই 6 দফা দাবিটি উত্থাপন করা হয় লাহোরের সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে 5 থেকে 6 ফেব্রুয়ারি, ঠিক তার 25 দিন পর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমবারের মতো সভাপতি পদে নির্বাচিত হন শেখ মুজিব। আর সেই তারিখটা হচ্ছে 1 মার্চ 1966, জাস্ট অনলি বিকজ অফ 6 পয়েন্ট ডিমান্ড। ওকে, সাউন্ড নেই কেন? সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড কি আছে আমাকে একটু জানাবেন। একজন কমেন্টে লিখলেন সাউন্ড নেই। লেকচারে কেন ডিলিট দিয়েছে স্যার? আচ্ছা ঠিক আছে, আমি ইনশাআল্লাহ ক্লাস নিব। সাউন্ড ক্লিয়ার? ওকে, সাউন্ড ক্লিয়ার। আসলে সব ক্লাস তো রেকর্ডেড রাখা হয় না, এজন্য। গতকালের ক্লাস আমি ইনশাআল্লাহ তো সামনাসামনিও ক্লাস নিব আপনাদের, তখন তো আরো দেখা হবে, অনেক কিছু প্রোভাইড করব ফর শিওর। ওকে, তো চলে গেলাম মূল ক্লাসে। শোনা যাচ্ছে? ওকে, হেডলাইন দিবেন 6 দফা। 6 দফা বা 6 পয়েন্ট ডিমান্ড। ওকে ওকে, শুনেন ঠিক আছে। ওকে, সো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যেন সবার জন্য খুবই সুবিধা হয়। ওকে, এই 6 দফার প্রেক্ষাপটটা বললেই, 6 দফার পটভূমি আসতে পারে পরীক্ষায়, 6 দফার গুরুত্ব সমূহ আসতে পারে, 6 দফার ঘটনা সমূহ আসতে পারে। সবগুলো আমি এক থ্রোতে বলে যাই, তারপর আপনাকে লিখাবো আস্তে আস্তে করে, সবগুলো লিখাবো। শোনা যাচ্ছে? ওকে ওকে, এই 6 দফার প্রেক্ষাপট যখন শুরু হয়, ঠিক তার পূর্বে 1963 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব গোপনে ত্রিপুরা ভ্রমণ করেন এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্রনাথ সিং এর সাথে দেখা করেন। তার হাত ধরে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সাহেবের কাছে যান এবং ওই সময়টায় তার কাছে সাহায্য কামনা করেন যে পশ্চিম পাকিস্তান আমাদেরকে একটার পর একটা শাসন ও শোষণের বঞ্চনার ইতিহাস তৈরি করে যাচ্ছে, আপনি আমাদের কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন। এই প্রেক্ষাপটে তিনি রিপ্লাই দিয়েছেন যে ওকে, আমরা দেখছি কি করা যায়, উই আর ডিপলি কনসার্ন, লেটস সি হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার। আমরা দেখছি, সরাসরি একদম যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এমনটা নয়, বাট তিনি বলছিলেন আমরা দেখছি, আমাদের এটা বিবেচনায় আছে, এন্ড উই আর ডিপলি কনসার্ন, এই কথাটা তিনি বলেছেন। এরপর
1965 সালে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়, যার মেয়াদ ছিল মাত্র 17 দিন, যদি মাত্র না অনেক ওইটাই অনেক দিন ছিল, 17 দিন। এরপর যখন 6 দফাটা উত্থাপিত হয়, এই 6 দফা উত্থাপনের সময় 4 ফেব্রুয়ারি 1966 শেখ মুজিব লাহোর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে, এই সম্মেলনটা খুবই মনে রাখবেন সবাই, আমরা বারবার বলি লাহোর সম্মেলন, লাহোর সম্মেলন, স্পেসিফিক ভাবে যদি বলি সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে শেখ মুজিব এই 6 দফা দাবিটি উত্থাপন করেন এবং উত্থাপন করার সময় তিনি ঠিক এভাবে বলেন, হ্যাঁ হ্যাঁ দিব ইনশাল্লাহ, ডেটা ক্লাসে অনেক অনেক ডেটা দিব, আমার কাছে অনেক তথ্য আছে আলহামদুলিল্লাহ, আমি অনেক তথ্য দেবার চেষ্টা করব আপনাদেরকে। ওকে, শুনেন, হ্যাঁ শুনেন, এই 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরের সর্বদলীয় জাতীয় সম্মেলনে, সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে এই 6 দফা দাবিটি উত্থাপন করেন এবং ঠিক এভাবে বলেন, শেখ মুজিব ঠিক এভাবে বলেন যে গত 2 যুগ ধরে পূর্ব বাংলাকে যেভাবে শাসন ও শোষণ করা হয়েছে তার প্রতিকার কল্পে এবং ভৌগোলিক দূরত্বের কথা বিবেচনা করে আমি শেখ মুজিবুর রহমান 6 দফা দাবিটি উত্থাপন করতে যাচ্ছি। পরবর্তীতে এই 6 দফা বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বা পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বা ইট ইজ দ্য ডিমান্ড ফর আওয়ার সার্ভাইভাল বলে অভিহিত করা হয়েছে। এই 6 দফার প্রেক্ষাপটে ওই সময়ে ডক্টর মোহাম্মদ হান্নান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নামক গ্রন্থে বলেছেন, 6 দফা হলো বাঙালি জাতির মুক্তির প্রথম স্মারক, যেখানে বাঙালিদের মুক্তি সংগ্রাম নতুনভাবে লাভ করে। এছাড়া ওই সময় তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল কাদির সাহেব বলেন, দেয়ার হ্যাজ বিন সাম ডিসপারিটি ইন দ্য ফিল্ড অফ ইকোনমিক ডেভেলপমেন্ট বিটুইন দ্য টু প্রভিন্সেস। তিনি সহ দৈনিক ইত্তেফাক পত্রিকা এই 6 দফার সপক্ষে ব্যাপক লেখালেখি করেছিলেন। এজন্য ওই সময়ে আইয়ুব খান বা আইয়ুব সরকার এই 6 দফা পত্রিকাকে পার্মানেন্টলি পাকিস্তানের মাটি থেকে নিষিদ্ধ করে দেন। তো কি বলছিলাম, 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে শেখ মুজিব এই 6 দফা দাবিটি উত্থাপন করেন। ঠিক তার 15 দিন পর অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, এই 21শে ফেব্রুয়ারি শেখ মুজিব এবং তাজউদ্দিনের ভূমিকা সংবলিত একটা পুস্তিকা বের করা হয়, যার নাম আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি। এই পুস্তিকাটাও ওই সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তারুণ্যের মাঝে এবং বেশ সাধারণ সকল জনগণের মাঝে। তার 10 দিন পর 1 মার্চ 1966 আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো শেখ মুজিব সভাপতি পদে মনোনীত হন। মনে রাখবেন, তার আগ পর্যন্ত শেখ মুজিব ছিলেন সাধারণ সম্পাদক। এই 6 দফার পর থেকে পরপর 4 বার আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তো 1 মার্চ 1966 আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো সভাপতি হয়েছেন শেখ মুজিব। ঠিক তার 13 দিন পর 13ই মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে এই 6 দফাটি অনুমোদিত হয় এবং তার 2 দিন পর 15ই মার্চ 1966 আইয়ুব খান 6 দফা প্রণয়নকারীদেরকে পাকিস্তানের শত্রু বলে ঘোষণা দিয়েছেন এবং তার 3 দিন পর 18ই মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে এই 6 দফাটি গৃহীত হয় এবং তার 5 দিন পর 23শে মার্চ 1966 শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে আরেক দফায় এই 6 দফাটি উত্থাপন করেন। এই 6 দফার সপক্ষে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং শেখ মুজিব মে মাসের 4 তারিখে এই 6 দফার বাস্তবায়নে ঘর থেকে বেরিয়ে পড়েন এবং প্রথম 3 মাসে তিনি প্রায় 9 বার গ্রেফতার হন। এরপর 8ই মে শেখ মুজিবকে গ্রেফতার করা হয়, 9ই মে শেখ মুজিবকে জেলখানায় বা কারাগারে প্রেরণ করা হয়। এট লাস্ট 7ই জুন মাসের 7 তারিখ 1966 শেখ মুজিব সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এবং 6 দফার দাবিতে পূর্ব পাকিস্তানে ঢাকায় তেজগাঁওয়ে হরতাল পালিত হয়। এই দিন এই তেজগাঁওয়ে হরতাল চলাকালে মনু মিয়া সহ আরো 11 জন শহীদ হন। এজন্য এই 6 দফাকে, এই 7ই জুনকে বলা হয় 6 দফা দিবস। ওই দিন আরো 11 জন শহীদ হন, আরো ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটে, আরো প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছেন এই 7ই জুন।
এই 7 জনের সপক্ষে এবং 6 দফার সপক্ষে সবচেয়ে বেশি লেখালেখি করেছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। এজন্য এই আইয়ুব সরকার ইত্তেফাক পত্রিকাকে পার্মানেন্টলি পাকিস্তানের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করে দেন 16 জুন 1966। এই 6 দফা প্রণয়নে অংশগ্রহণ করেছেন 4 জন। তারা অত্যন্ত, নামগুলো বলে রাখি, তারা ছিলেন 4 জন: ডক্টর নুরুল ইসলাম, ডক্টর মুজাফর আহমেদ, খান সরওয়ার মোর্শেদ এবং ডক্টর রেহমান সোবহান। এই 6 দফা প্রণয়নে অংশগ্রহণ করেছিলেন 4 জন। 6 দফার অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন রুহুল কুদ্দুস, যিনি ছিলেন মুজিবনগর সরকারের একজন মুখ্য সচিব। এই 6 দফাটি গঠন করা হয়েছে সিমলা প্রস্তাবের ভিত্তিতে এবং তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে। এই 6 দফা টাইপ করেছেন মোহাম্মদ হানিফ। এই 6 দফাকে কেন্দ্র করে ওই সময় তারুণ্যের মাঝে অদম্য প্রাণশক্তির বলিয়ান যেন 6 দফার প্রেক্ষাপটে স্বাধীনতা যুদ্ধের সপক্ষে স্লোগান দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়তে পারেন, এজন্য ওই সময় একটা চলচ্চিত্র বের করা হয়, যে চলচ্চিত্রের নাম জয় বাংলা, এবং এর পরিচালক ছিলেন ফখরুল আলম। এছাড়া এই 6 দফার স্বতন্ত্র দিক ছিল 3টি: অর্থনৈতিক, সামরিক এবং প্রশাসনিক। এই 6 দফা ওই সময় এতটাই আলোড়ন সৃষ্টি করে যে শেখ মুজিবকে আর কেউ দমিয়ে রাখতে পারেনি, এবং তারা তার পরপর শেখ মুজিবকে যে গ্রেফতার করে ফেলেন, শেখ মুজিবকে আর বের করে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। কন্টিনিউয়াসলি একটার পর একটা মামলা মোকদ্দমা চলছিল। তারা চেষ্টা করছিলেন শেখ মুজিবকে বারবার দমিয়ে রাখতে, বাট শেখ মুজিব নিঃসন্দেহে একজন কারিশমাটিক লিডার, এটা বোঝার কোনো আর অবকাশ নেই কারো কাছে, সবার কাছে এটা জানা ছিল। তারপরে পরে আসি, আবার পরে আসবো, একটু লিখাই আপনাদের, দেন আমি আবার সুইচ ওভার করবো 68, 70, 71 দিকে। ওকে, একটু লিখবেন প্লিজ। 1 নম্বর লেকচারটা পাচ্ছি না। ঠিক আছে, পেয়ে যাবেন কোনো না কোনো ভাবে, আমি সব জায়গায় ইনশাল্লাহ ক্লাস নিব, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এটা হয়তো মোস্ট প্রবাবলি ডিলিট করা হয়েছে, সো যখন এর ক্লাসটা তখনই করে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, লিখবেন 6 দফার ঘটনাসমূহ, লিখবেন হেডলাইন 6 দফার ঘটনাসমূহ। ওকে, লিখবেন। আচ্ছা, তারিখগুলো পরে লেখাই, একটু ভূমিকা লিখিয়ে নেই। হ্যাঁ, একটু ভূমিকা লিখেন। লাহোরে আহুত সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে, খুব ইম্পর্টেন্ট এই 4টা শব্দ, এতটা ইম্পর্টেন্ট কেন যে এটা প্রিলি পরীক্ষায় আসে না এমসিকিউতে আমি বুঝি না। আজ পর্যন্ত সারা বাংলাদেশে জিজ্ঞেস করেছি, কেউ এই 4টা শব্দ বলতে পারেনি। লাহোরে আহুত সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে শেখ মুজিব 6 দফা দাবিটি উত্থাপন করেন। ভিডিও আটকে যাচ্ছে, সাউন্ড প্রবলেম। সো হোয়াট শুড আই ডু রাইট নাও? মোস্ট প্রবাবলি আপনার নেটে একটু প্রবলেম হচ্ছে, নেটে আরেকবার রিকানেক্ট দেন, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। ওকে, লাহোরে আহুত সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে শেখ মুজিব 6 দফা দাবিটি উত্থাপন করেন। লিখেছেন? উত্থাপন করেন। তারপর লিখবেন 5 থেকে 6 ফেব্রুয়ারি 66। এদিন শেখ মুজিব বলেন, ইনভার্টেড কমার ভিতরে লিখবেন, বা এই সম্মেলনে শেখ মুজিব বলেন, গত 2 যুগ ধরে পূর্ব বাংলাকে যেভাবে
শাসন ও শোষণ করা হয়েছে, যেভাবে শাসন ও শোষণ করা হয়েছে তার প্রতিকার কল্পে, তার প্রতিকার কল্পে এবং ভৌগোলিক দূরত্বের কথা বিবেচনা করে, তার প্রতিকার কল্পে এবং ভৌগোলিক দূরত্বের কথা বিবেচনা করে আমি 6 দফা দাবিটি উত্থাপন করছি। আমি শেখ মুজিবুর রহমান 6 দফা দাবিটি উত্থাপন করছি। দাড়ি, ইনভার্টেড কমা ক্লোজ, ইনভার্টেড কমা ক্লোজ লিখবেন, পরবর্তীতে এই 6 দফা, পরবর্তীতে এই 6 দফা বাঙালি জাতির মুক্তির সনক, পরবর্তীতে এই 6 দফা বাঙালি জাতির মুক্তির সনদ, বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা, বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বা ইট ইজ দ্য ডিমান্ড ফর আওয়ার, বা ইট ইজ দ্য ডিমান্ড ফর আওয়ার সার্ভাইভাল বলে, ইট ইজ দ্য ডিমান্ড ফর আওয়ার সার্ভাইভাল বলে অভিহিত করা হয়েছে। ইট ইজ দ্য ডিমান্ড ফর আওয়ার সার্ভাইভাল বলে অভিহিত করা হয়েছে। লিখেছেন? 1 নম্বর ক্লাসটা আছে, সবাই শুধু 1 নম্বর ক্লাসটা বলছেন। ক্লাস তো রেকর্ডেড করা হয়নি এভাবে, সো করে নিন, ক্লাসটা পেয়ে যাবেন, কারো না কারো মাধ্যমে আছে, আপনি পেয়ে যাবেন, আই হোপ সো। বা আমার কাছে চাইলেও ইনবক্সে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এটা প্রোভাইড করে দিতে। ওকে, নেক্সট লিখবেন, ডক্টর মোহাম্মদ হান্নান ডক্টর মোহাম্মদ হান্নান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নামক গ্রন্থে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস নামক গ্রন্থে উল্লেখ করেন ইনভার্টেড কমার ভিতরে লিখবেন, চেষ্টা করবেন এগুলো নীল কালিতে লিখতে। 6 দফা হলো বাঙালিদের, 6 দফা হলো বাঙালিদের, 6 দফা হলো বাঙালিদের স্বাধীনতার প্রথম স্মারক, স্বাধীনতার প্রথম স্মারক, যেখানে বাঙালিদের মুক্তির সংগ্রাম, যেখানে বাঙালিদের মুক্তির সংগ্রাম নতুনভাবে লাভ করে, যেখানে বাঙালিদের মুক্তির সংগ্রাম নতুনভাবে লাভ করে। লিখেছেন? 6 দফা হলো বাঙালিদের স্বাধীনতা ইতিহাসের প্রথম স্মারক, যেখানে বাঙালিদের মুক্তির সংগ্রাম নতুনভাবে লাভ করে। আমি গতকালকে বলেছি চেষ্টা করবেন একটা কোটেশন দেওয়ার জন্য, একটু সম্মানিত পার্সনের কোটেশন হতে পারে ইংলিশে এবং বাংলায়। আমি দুইটি দিয়ে রাখছি, আপনি আপনার মতো করে একটা কোটেশন দিবেন আপনি ইন্ট্রোডাকশনে, আর একটা কোশ্চেনের শেষে। এই কমন কোটেশন সব জায়গায় লিখবেন, 6 দফার গুরুত্ব আসুক বা পটভূমি আসুক বা বৈষম্য রিলেটেড আসুক, চাইলে এই কোটেশনটা আপনি ইংলিশ যেটা লিখাবো ওটা আপনি সব জায়গায় লিখতে পারবেন, 68, 69, 60, 66 সব জায়গাতে। নেক্সট লিখবেন, আরেকটা কোটেশন লিখেন, there has been
there has been some disparity. There has been some disparity in the field of economic development between the two provinces. দুপুরে খাবার ওখানে স্যারের সাথে খাবো, নাইবেলি স্যারের সাথে খাবো, সমস্যা নেই। Between the two provinces, there has been some disparity in the field of economic development between the two provinces. আবার between বানানটা এইভাবে লিখেন না, হ্যাঁ। আচ্ছা, আপনারা কি গতকাল ক্লাস করেননি? কেন নোটটা নেই কেন আপনাদের? গতকাল ক্লাস করলেই তো মনে হয় পেয়ে যাওয়ার কথা যা যা ছিল, তাই না? ওকে, লিখছেন, সোর্স লিখবেন সোর্স দ্য পাকিস্তান অবজারভার, দ্য পাকিস্তান অবজারভার, কমা ঢাকা, কমা 1966। সোর্সটাকে একটু পরে লিখেন, তৎকালীন অর্থমন্ত্রী, এটি বলেছেন তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল কাদির, তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল কাদির, তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল কাদির। হ্যাঁ, শুকিয়ে গেছেন অনেকটা, কি করব, অনেক প্রেসারে থাকি, কিছু করার নেই। ওকে, সোর্স লিখেন দ্য পাকিস্তান অবজারভার, ঢাকা 1966, বা একটা সাইডে লিখে রাখেন অর্থমন্ত্রী, তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল কাদির। লিখেছেন? ওকে, নেক্সট। লিখেছেন? শেষ? মুছে ফেলবো? ওকে, নেক্সট লিখেন। এবার লিখবেন 21শে ফেব্রুয়ারি 1966। 21 ফেব্রুয়ারি 1966। 21 ফেব্রুয়ারি 1966 লিখবেন, আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি শীর্ষক পুস্তিকা বের করা হয়। আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি শীর্ষক পুস্তিকা বের করা হয়। আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি শীর্ষক পুস্তিকা বের করা হয়, যার ভূমিকা লিখেছেন শেখ মুজিব এবং তাজউদ্দিন আহমেদ, যেটার ভূমিকা লিখেছেন শেখ মুজিব এবং তাজউদ্দিন আহমেদ। ওকে, ডান। শেখ মুজিব এবং তাজউদ্দিন আহমেদ। নেক্সট, 1 মার্চ 1966। 1 মার্চ 1966 লিখবেন, আওয়ামী লীগে প্রথমবারের মতো সভাপতি পদে নির্বাচিত হন শেখ মুজিব। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমবারের মতো সভাপতি পদে নির্বাচিত হন শেখ মুজিব। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমবারের মতো সভাপতি পদে নির্বাচিত হন বা মনোনীত হন শেখ মুজিব।
নেক্সট 13 মার্চ 1966। 13ই মার্চ 1966 লিখবেন আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে 6 দফা অনুমোদিত হয়। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে 6 দফা অনুমোদিত হয়। আমি আপনাকে প্রচুর তারিখ বা ডেটা সাল এগুলো একটু বেশি বেশি লিখাবো। সবকিছু বলার তো সুযোগ কম, বইয়ে এক গদবাধা লিখা আছে, পড়ে নিয়েন, নলেজটা ক্লিয়ার হয়ে যাবে। বাট প্রচুর পরিমাণে আপনাকে ডেটা, সাল, চার্ট, পাই চার্ট, গ্রাফ, মানচিত্র এগুলো আপনাকে দিয়ে আসতেই হবে। এটা গতকাল ক্লাসের ফার্স্ট 15 মিনিটস ভালো করে বুঝিয়ে দিয়েছি। যারা বুঝতে পারেননি ওনার কাছ থেকে বুঝে নিয়েন। গতকালকে যে প্রথম 15 মিনিট কথাটা বলেছি, আগামী 6 মাস যত ক্লাস নিব সর্বকালের সর্বসেরা কথাটা গতকাল 15 মিনিটে বলেছি। একটু কষ্ট করে দেখে নিয়েন বা বুঝে নিয়েন বা কারো কাছ থেকে শুনে নিয়েন। আশা করি ওই কথাটা শুনতে পারলেই আপনি 130 পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর রিসোর্স ইনফরমেশন বা তথ্য দেওয়ার দায়িত্ব আমার। আমার কাছে ইনশাআল্লাহ যথেষ্ট তথ্যের ভান্ডার আছে। আমার খুব কষ্টের ঘাটতি নেই, ইনশাআল্লাহ পাবেন আপনি। অনেকে জানেন আমি এসিটিভিতে আছি, আমি একজন নিউজ প্রেজেন্টার। সো আমার ওখানে সাংবাদিক ফোরামে বিশাল তথ্যের ভান্ডার ভরপুর। কোনো কিছু সার্চ দিলেই কয়েক হাজার লাইন চলে আসে। কষ্ট করতে হয় না খুব একটা। পেপার তো আছেই ওখানে আমার এসিটিভিতে 12-14টা করে পেপার। সো পেপার আমার কিনতে হয় না, ওখান থেকেই আমি ইনফরমেশন নিয়ে কালেক্ট করে রাখি। ইনফরমেশন দিব আস্তে আস্তে, সবই দিব ইনশাআল্লাহ। থাকেন, আমাদের সাথেই থাকেন, ইনশাআল্লাহ সব তথ্য আপনি পাবেন। নেক্সট 15ই মার্চ 66 লিখবেন আইয়ুব খান 6 দফা প্রণয়নকারীদেরকে আইয়ুব খান 6 দফা প্রণয়নকারীদেরকে পাকিস্তানের শত্রু বলে ঘোষণা দিয়েছেন। আইয়ুব খান 6 দফা প্রণয়নকারীদেরকে পাকিস্তানের শত্রু হিসেবে ঘোষণা দিয়েছেন। নেক্সট 18ই মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 6 দফা গৃহীত হয়। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 6 দফা গৃহীত হয়। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 6 দফা গৃহীত হয়। নেক্সট 23শে মার্চ 1966 শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন। শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন। শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন। নেক্সট 4 মে 1966 লিখবেন 4 মে 1966 লিখেছেন, লিখবেন 6 দফা বাস্তবায়নে 6 দফা বাস্তবায়নে শেখ মুজিব ঘর থেকে বেরিয়ে পড়েন। 6 দফা বাস্তবায়নে শেখ মুজিব ঘর থেকে বেরিয়ে পড়েন এবং প্রথম 3 মাসে প্রায় 9 বার গ্রেফতার হন। 6 দফার বাস্তবায়নে শেখ মুজিব ঘর থেকে বেরিয়ে পড়েন এবং প্রথম 3 মাসে 9 বার গ্রেফতার হন। প্রথম 3 মাসে 9 বার গ্রেফতার হন। নেক্সট 9 মে 66 9 মে 1966 দেখবেন শেখ মুজিবকে
কারাগারে প্রেরণ করা হয়। শেখ মুজিবকে কারাগারে প্রেরণ করা হয়। নেক্সট, 7ই জুন 66, 7ই জুন 1966 লিখবেন 6 দফা সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে, 6 দফা সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয়। পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয়। দাঁড়ি, এই দিন হরতাল চলাকালে, পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয়। এই দিন হরতাল চলাকালে ঢাকার তেজগাঁওয়ে, এই দিন হরতাল চলাকালে ঢাকার তেজগাঁওয়ে মনু মিয়া সহ, ঢাকার তেজগাঁওয়ে, ব্র্যাকেটে লিখেন সিলেট, তার বাড়ি হচ্ছে সিলেট, ঢাকার তেজগাঁওয়ে মনু মিয়া সহ 11 জন শহীদ হন। ঢাকার তেজগাঁওয়ে মনু মিয়া সহ 11 জন শহীদ হন। এজন্য 7ই জুনকে বলা হয় 6 দফা দিবস। এজন্য 7ই জুনকে বলা হয় 6 দফা দিবস। লিখেছেন? এজন্য 7ই জুনকে বলা হয় 6 দফা দিবস। লাস্ট লিখেন 16ই জুন 1966, 16ই জুন 1966 আইয়ুব সরকার দৈনিক ইত্তেফাক পত্রিকাকে নিষিদ্ধ ঘোষণা করেন। দৈনিক ইত্তেফাক পত্রিকাকে নিষিদ্ধ ঘোষণা করেন। ওকে, লিখেছেন? এটা হচ্ছে এই 6 দফার ঘটনাসমূহ। ওকে, এটা হচ্ছে 6 দফার ঘটনাসমূহ। লিখেছেন? ক্লিয়ার? 6 দফার ঘটনাসমূহ। কালোটা না, কালোটা বেশি দেখা যায়। ওকে, আচ্ছা, ওকে ওকে, লিখেছেন? শুনেন, এই 6 দফার প্রেক্ষাপটে যখন বারবার শেখ মুজিবকে একটার পর একটা মামলা মোকদ্দমা পোহাতে হচ্ছিল, ওই প্রেক্ষাপটে 1967 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের পক্ষে আলী রেজা এবং ভারতের পক্ষে কয়েকজন ছিলেন, তাদের সাথে একটা মিটিং করার কারণে, একটা জাস্ট একসাথে বসে থাকার কারণেই ওই বাঙালি সরাসরি 27 জন সামরিক কর্মকর্তাকে তারা গ্রেফতার করে ফেলেন। ওই প্রেক্ষাপটে 1968 সালের 3রা জানুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করেন এবং এই মামলা এতটাই স্ট্রং ছিল, এই মামলার প্রেক্ষাপট যে অর্ডিন্যান্স 5 1968 শেখ মুজিবকে আর কখনোই ওই জেলখানা থেকে বের করে আনা সম্ভব হচ্ছিল না। শেখ মুজিব ওই 6 দফার মামলা মোকদ্দমা পেরিয়ে ঠিক 18ই জানুয়ারি জেলখানা থেকে বের হন এবং জেলখানা বাইরে পা রাখতে দেরি নেই, আবার তাকে পাকিস্তান আর্মি, নেভি এবং এয়ারফোর্স অ্যাক্টে শেখ মুজিবকে গ্রেফতার করে ফেলা হয় এবং এই মামলার শিরোনাম দেওয়া হয় রাষ্ট্র বনাম শেখ মুজিব বনাম অন্যান্য। শেখ মুজিবও রাগে দুঃখে ক্ষোভে এই মামলার নাম দিয়েছেন ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা। এই মামলার সপক্ষে মোট আসামি করা হয়েছে 35 জনকে, যেখানে 1 নম্বর আসামি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে
এই ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল ১০০টি, আর কেবল শেখ মুজিবের বিরুদ্ধে অভিযোগ ছিল ১৬টি। এই যে মামলা চলমান থাকে, ওই প্রেক্ষাপটে ২১শে এপ্রিল ১৯৬৮ সাল সুপ্রিম কোর্টের সাবেক প্রধান আইনজীবী স্যার এস এ রহমানের নেতৃত্বে তিনি সহ আরো ২ সদস্য বিশিষ্ট মোট ৩ জন নিয়ে একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। একজন ছিলেন বিচারপতি মুজিবুর রহমান, আরেকজন বিচারপতি মকসুমুল হাকিম। এছাড়াও সরকার পক্ষের আরো ২ জন কৌশলী ছিলেন, যিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর কাদের এবং অ্যাডভোকেট জেনারেল টি.এইচ. খান। এরাও যে যার জায়গা থেকে চেষ্টা করছিলেন শেখ মুজিবের সপক্ষে কিছু করার জন্য। এবং ওই সময় যুক্তরাজ্যে নিযুক্ত প্রধান আইনজীবী স্যার টমাস উইলিয়ামকে শেখ মুজিবের পক্ষে প্রধান আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের পক্ষেও একজন ছিলেন আব্দুল সালামের নেতৃত্বে একটা বিশেষ টিম গঠন করা হয়। কিছুই যখন করা যাচ্ছিল না, মামলা শুরু হয়ে যায়, বিচারিক কার্যক্রম শুরু হয় এবং ১৯শে জুন ১৯৬৮ এই মামলা যখন শুরু হয়, ঢাকার ক্যান্টনমেন্টে এক বিশেষ কক্ষে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়, যেখানে সাক্ষীর সংখ্যা ছিলেন ১১ জন রাজ সাক্ষী সহ আরো ২২৭ জন সাধারণ সাক্ষী। এই সাক্ষী ছিলেন সাধারণ সাক্ষী। এই সাক্ষী ছিলেন। এরপর জেলখানার বাইরে মাওলানা ভাসানী সাহেব একটার পর একটা স্লোগান দিচ্ছিলেন, শেখ মুজিবের সপক্ষে স্লোগান দিচ্ছিলেন যে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। কিছুই যখন করা যাচ্ছিল না, এট লাস্ট ১৯৬৯ সালে সব ছাত্রদেরকে একত্রিত করা হয় এবং ১৯৬৯ সালের ৪ জানুয়ারি তৎকালীন ডাকসুর সহসভাপতি তোফায়েল আহমেদের নেতৃত্বে ৩টা দল মিলে স্টুডেন্ট অ্যাকশন কমিটি গঠন করা হয়, যার নাম ছিল, ৩টা দলের মধ্যে ১ নম্বর দল ছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ২ নম্বর দল ছিল ছাত্র ইউনিয়নের ২টি গ্রুপ মতিয়া এবং মেনন, এবং জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশ দোলন গ্রুপকে একত্রিত করে ছাত্র সংগ্রাম পরিষদ বা স্টুডেন্ট অ্যাকশন কমিটি বা এসএসি স্যাক গঠন করা হয়। এই স্যাকের দফা ছিল ১১টি। কেমন? ঠিক তার ৪ দিন পর ৮টি রাজনৈতিক দল মিলে এবং ৮ দফা কর্মসূচির ভিত্তিতে এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি বা ডিএসি ড্যাক বা গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করা হয়। অর্থাৎ ৪ জানুয়ারি স্যাক, ৮ জানুয়ারি ড্যাক। স্যাকের দফা ছিল ১১টি, ড্যাকের দফা ছিল ৮টি। এই স্যাকের সকল ছাত্রবৃন্দ, ড্যাকের ছাত্রবৃন্দ এবং ৬ দফার ভিত্তিতে দাবি দিবস পালন করা হয় ১৭ জানুয়ারি। এবং ২০ জানুয়ারি ১৯৬৯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে ঢাকার বকশীবাজারে, আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এজন্য এই দিনটাকে বলা হয় আসাদ দিবস। একই সাথে বলা হয় ৬৯-এর গণ অভ্যুত্থানের মাইলস্টোন। নেক্সট বিসিএস পিলিতে এই লাইনটা পাবেন, ৬৯ গণ অভ্যুত্থানের মাইলস্টোন কোন দিন? আনসার হবে ২০ জানুয়ারি। কেন এই আসাদকে হত্যা করা হলো? এই প্রেক্ষাপটে রাজপথে একটার পর একটা মিছিল শুরু হয়ে যায়, একটার পর একটা কর্মসূচি শুরু হয়ে যায়। এজন্য ঠিক তার একদিন পর ২১ জানুয়ারি পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয়। তার একদিন পর ২২ জানুয়ারি শোক মিছিল পালিত হয় এবং তার একদিন পর ২৩ জানুয়ারি মশাল মিছিল পালিত হয়। তার একদিন পর এই ২৪ জানুয়ারি ঢাকার বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। একই দিন খুলনার ২ জন শ্রমিককে হত্যা করা হয়, খুলনার ২ জন রিকশা চালককে হত্যা করা হয় এবং রুস্তম নামে এক পথচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। একসাথে এই দিন ৬ জন মানুষকে হত্যা করা হয় বিধায় এই ২৪ জানুয়ারিকে বলা হয় গণ অভ্যুত্থান দিবস। এরপর পুরো মাস ব্যাপী একটার পর একটা মিছিল, মিটিং, সমাবেশ একটার পর একটা চলমান ছিল। এট লাস্ট আইয়ুব খান চাপের মুখে পড়ে পরবর্তী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ 1969 তাজউদ্দিন আহমেদকে তারা মুক্তি প্রদান করতে বাধ্য হন। তার ৩ দিন পর ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ আমাদের এই আগরতলা ষড়যন্ত্র মামলার ১৭ নং আসামি সার্জেন্ট জহুরুল হককে
ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়। তার 3 দিন পর 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে নির্মমভাবে বেনের চার্জ করে আরেক দফা হত্যা করা হয়। এরপর ঠিক পরবর্তী 3 দিন পূর্ব পাকিস্তানে একটার পর একটা মিটিং করা হয় এবং খুব ব্যাপক আকারে চাপ প্রয়োগ করা হয় আইয়ুব সরকারের বিরুদ্ধে। এবং এট লাস্ট আইয়ুব খান তার 3 দিন পর এই 21শে ফেব্রুয়ারি 1969 প্রথমবারের মতো ভয়ে বলেন যে তিনি আর নির্বাচনে দাঁড়াবেন না। তখন বাঙালি ছাত্র সমাজ আবার তাদেরকে চেপে ধরেন। এই খুশিতে ঠিক একদিন পর 22শে ফেব্রুয়ারি 69 আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় এবং সকল আসামিদের নিঃশর্ত মুক্তি প্রদান করা হয়, একজন ছাড়া, উনি হচ্ছেন সার্জেন্ট জহুরুল হক। এবং এই খুশিতে তার একদিন পর সেকের পক্ষ থেকে তোফায়েল আহমেদ সাহেব শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। এবং একই সাথে এই দিন কিছু সরকারি অফিসাররা আইয়ুব খানের পা চাটিতা করতেন, এদের সবাইকে ঢাকার রেসকোর্স ময়দানে গলায় জুতার মালা পরিয়ে হাঁটানো হয়েছিল এই 23শে মার্চ 1969। এবং ঠিক তার পরপর এই মার্চের 20 তারিখ গভর্নর মোনায়েম খানকে অপসারণ করা হয় এবং তার কয়েকদিন পরই মার্চের 25 তারিখ এই আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন এবং দ্বিতীয় সামরিক শাসন জারি করা হয়। তখনই ক্ষমতায় আসেন লৌহ মানব আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। ওই যে প্রথম পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সামরিক শাসন জারি হয়েছিল 1958 সালের 7ই অক্টোবর রাত 10:30 এবং বিশ্বাস করে ইস্কান্দর মির্জা ক্ষমতা তুলে দিয়েছিলেন, একটু ক্ষমতার সুযোগ করে দিয়েছিলেন আইয়ুব খানকে। ওই আইয়ুব খান যখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় ইস্কান্দর মির্জাকে, এই আইয়ুব খানের সেই 12 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে 1969 25শে মার্চ। ইয়াহিয়া খান সাহেব ক্ষমতায় এসে বলেন, ঠিক আছে, আমরা একটা নির্বাচন দেব। তিনি এসে LFO বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা আইনগত কাঠামোগত আদেশ জারি করেন। এটা হচ্ছে 30শে মার্চ 1970, যেটা ছিল 48 অনুচ্ছেদ বিশিষ্ট। এখানে নির্বাচনের বিধিবিধান বা ইশতেহার সবকিছুই বলা আছে। নির্বাচনী টার্মস এন্ড কন্ডিশন কি হবে, নির্বাচনী তফসিল কি হবে, নির্বাচনী প্রোপাগান্ডা কি হবে। ওকে, সো এই নির্বাচনী তফসিল, নির্বাচনী এজেন্ডা সমূহ কি হবে, সবকিছু এখানে বলা ছিল। এবং কারা কারা ভোট দিতে পারবেন, প্রাপ্ত ভোটাধিকারদের বয়স কত হবে, এবং এটাও বলা ছিল এই অনুচ্ছেদের আওতায় যারা নির্বাচনে জয়লাভ করবে তাদের হাতেই ক্ষমতা তুলে দিতে বাধ্য থাকবেন। তারপর 70-এ নির্বাচন হয়ে যায় এবং আমরা আসন পাই 169টি, যেখানে আওয়ামী লীগ এককভাবে পায় 167টি এবং পশ্চিম পাকিস্তান ভোট পায় মাত্র 144টি। সো আমরা এত বেশি সংখ্যক ভোট পাবার পরেও তারা তো আমাদের হাতে ক্ষমতা তুলে দেয় নাই, উল্টা এক অপ্রত্যাশিত ঘোষণার মধ্য দিয়ে 1 মার্চ 1971 জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেন। শেখ মুজিব এই 1 মার্চ 1971 স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন 4 জন ছাত্রকে নিয়ে। 1 নম্বরে ছিলেন নূরে আলম সিদ্দিক, যিনি ছাত্রলীগের সভাপতি এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। এছাড়া আরো 2 জন ছিলেন ডাকসুর সহসভাপতি আসম আব্দুর রব এবং ডাকসুর সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন। এই 4 জনকে বলা হয় মুক্তিযুদ্ধের 4 খলিফা। এবং 2 ও 3 তারিখ সান্ধ্য আইন জারি করা হয় এবং শেখ মুজিবও 2 তারিখ ঢাকায় হরতালের ডাক দেন এবং সমগ্র পূর্ব পাকিস্তানে হরতালের ডাক দেন এই 3রা মার্চ। ঠিক তারপর এই 3 তারিখ পশ্চিম পাকিস্তান MV সোয়াত নামে একটা যুদ্ধজাহাজ পশ্চিম পাকিস্তান থেকে এই পূর্ব পাকিস্তানে নিয়ে আসেন। শেখ মুজিব বুঝে যান যুদ্ধের জন্য তারা প্রস্তুতি হচ্ছে এবং তার 3 দিন পর 6 মার্চ 1971 তৎকালীন গভর্নর MA আহসানকে অপসারণ করে বেলুচিস্তানের কসাই কুখ্যাত খুনি লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে নিয়োগ প্রদান করা হয়। তখন স্পষ্টই বুঝে যান শেখ মুজিব যে যুদ্ধের জন্য তারা উঠে পড়ে লেগেছে, খুব শীঘ্রই অনতি বিলম্বে আমাকে 7 মার্চের প্রস্তুতি নিতে হবে। এবং এই 7 মার্চের প্রস্তুতি নিচ্ছিলেন শেখ মুজিব। 7 মার্চ সকালবেলায় সকাল 10:30 ধানমন্ডির 32-এ বঙ্গবন্ধুর নিজ বাসভবনে মার্কিন রাষ্ট্রদূত, তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ফারল্যান্ড শেখ মুজিবের বাসায় এসে উপস্থিত হন এবং শেখ মুজিবকে অনুরোধ করেন, মাননীয় শেখ মুজিব,
আজকে বিকেলে আপনি যে 7 মার্চের ঐতিহাসিক ভাষণটি দিতে যাচ্ছেন, আপনি অন্তত দয়া করে সরাসরি যুদ্ধের ডাক দেবেন না। আপনি অন্তত দয়া করে সরাসরি স্বাধীনতার ডাক দেবেন না। আপনি যদি সরাসরি যুদ্ধের ডাক দেন, আপনি যদি সরাসরি স্বাধীনতার ডাক দেন, আকাশে টহলরত জঙ্গি বিমান অবস্থান করবে, নির্বিচারে গুলি চালাবে, রক্তাক্ষয়ী বন্যায় পরিণত হবে এই রেসকোর্স ময়দান। তার কথার প্রতি সমর্থন জানিয়ে শেখ মুজিব এই 7 মার্চের ভাষণটি সরাসরি না দিয়ে, 7 মার্চের যুদ্ধের আহ্বানটি সরাসরি না দিয়ে পরোক্ষভাবে দিয়েছেন এবং সরাসরি স্বাধীনতার ডাক না দিয়ে পরোক্ষভাবে স্বাধীনতার ডাক দিয়েছেন তার কথার প্রতি সমর্থন জানিয়ে। এরপর আস্তে আস্তে বাঙালি ছাত্র সমাজ, সকল সমাজসমূহের সকল লোকের একাংশ সমূহ একত্রিত হবার চেষ্টা করে। শেখ মুজিব বারবার তাদেরকে চেপে ধরেন, আপনি কেন আমাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন না? কিন্তু তারা আমাদেরকে একটার পর একটা মিথ্যা পায়চারা করতে থাকেন এবং বলেন, আমরা দেখছি খুব শীঘ্রই তোমাদের কাছে ক্ষমতা তুলে দিচ্ছি। কিন্তু সেটি না করে 15ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত চুপি চুপি সকল যুদ্ধ সরঞ্জামাদি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে নিয়ে আসা হয়। এমনকি 25শে মার্চ সকাল বেলায়ও ত্রিমুখী বৈঠক হয়। শেখ মুজিব, ইয়াহিয়া খান এবং টিকা খান ত্রিমুখী বৈঠক হয়। এখানেও বলা হয় যে আপনি কেন ক্ষমতা তুলে দিচ্ছেন না। ওই 25শে মার্চ সকাল বেলায়ও তারা বলছিলেন যে খুব শীঘ্রই আমরা তোমাদের হাতে ক্ষমতা তুলে দিতে যাচ্ছি। বাট কে জানতেন ওই রাতই হবে ঐতিহাসিক সেই কালো রাত। তারা সুন্দর একটা নীল নকশা প্ল্যান করেছিলেন, অপারেশন সার্চলাইট। যে নীল নকশার প্রণয়নে মূল পরিকল্পনাকারী ছিলেন রাও ফরমান আলী। ঠিক এক সপ্তাহ আগে তার বাসায় এই রাও ফরমান আলী, টিক্কা খান তার একটা প্ল্যান করেন, নীল ছক তৈরি করেন, 16টা প্যারায় বিশিষ্ট নীল নকশাটাকে তৈরি করেন এবং এই অপারেশন সার্চলাইটের একটা সাংকেতিক নাম দেন এইচ আওয়ার। এবং এই যুদ্ধটা পরিচালিত হতো ঢাকার আগারগাঁও থেকে। এটা ছিল তাদের সেন্ট্রাল অফিস এই ঢাকার আগারগাঁওয়ে। এবং তারা এতটাই খারাপ ছিলেন, তারা যখন নীল নকশা প্রণয়ন করেন, রাও ফরমান আলী ছিলেন এবং ওনার বাসায় ওনার স্ত্রীকে লেলিয়ে দেন ওই বাঙালি কিছু কর্মকর্তার সাথে কিছু সময়ের জন্য সময় কাটানোর জন্য। ওই সময়টায় বসে বসে একটু নীল নকশা তৈরি করছিলেন এই মূল পরিকল্পনাকারী রাও ফরমান আলী। যে ঢাকার দায়িত্ব ছিলেন দুইজন, একজন মেজর জেনারেল রাও ফরমান আলী এবং ব্রিগেডিয়ার জেনারেল আরবাব, এবং এর বাইরে ঢাকার বাইরে সমগ্র পাকিস্তানে দায়িত্ব ছিলেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। এই খাদিম হোসেন রাজার ওয়াইফকে তিনি লেলিয়ে দিয়েছিলেন সকল বাঙালি কর্মকর্তার সাথে একটু সময় কাটানোর জন্য, এবং ওই সময়টাতে তারা পরিকল্পনা করছিলেন এই অপারেশন সার্চলাইট। তারপরে শুরু হয় সেই ঐতিহাসিক স্বাধীনতার যুদ্ধ। শেখ মুজিব মনে রাখবেন পরোক্ষভাবে ডাক দিয়েছেন, যুদ্ধের আহ্বান করেছেন 7ই মার্চে, আর প্রত্যক্ষভাবে স্বাধীনতা বা যুদ্ধের ডাক দিয়েছেন 26শে মার্চে। কেমন, এই কথাটি মনে রাখতে হবে। পৃথিবীতে একমাত্র দুইটাই দেশ আছে যারা স্বাধীনতার ডাক দিয়ে দেশ স্বাধীন করেছেন, এক বাংলাদেশ, দুই ইউএসএ। আর পৃথিবীতে একমাত্র একটাই সফল দেশ বাংলাদেশ, যাদের একসাথে একযোগে এক বছরে 3টা উৎসব পালন করা হয়, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর। পৃথিবীর কোনো দেশে একসাথে একযোগে 3টা উৎসব এক বছরে পালন করা হয় না। আমরাই হচ্ছি সেই বাংলাদেশের স্বাধীন সার্থক জনগণ। ওকে, লিখবেন প্লিজ। অনেক বললে সময় নষ্ট হবে। লিখিত পরীক্ষা মানেই হচ্ছে লিখার ক্লাস। প্রচুর লিখতে হবে, প্রচুর লিখতে হবে। বললে তো সময় চলে যাবে, বললে সময় ধরে রাখতে পারবো না। অনেক বলার আছে, আরো বলবো সামনে ইনশাল্লাহ। লিখেন, কোশ্চেন লিখেন। 1969-এর গণ অভ্যুত্থানের ঘটনাসমূহ। কোশ্চেনটা খুবই পাবেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে পাবেন, আপনি শিওর থাকেন ইনশাল্লাহ। এটা আমার মন বলছে এবারের জন্য এটা আসার জন্য মুখিয়া হয়ে আছে। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এটা ছিল সবচেয়ে বড় টার্নিং পার্ট 69-এর গণ অভ্যুত্থান, আইয়ুব খানকে তার ক্ষমতা থেকে নামানোর জন্য। ওকে, আমি আগেই বলেছি চেষ্টা করবেন প্রতিটা কোশ্চেন চেষ্টা করবেন ইংলিশ কোটেশন দিয়ে শুরু করতে। আবার বলছি, ইংলিশের কোটেশন দিয়ে শুরু করার কারণে আপনার খাতার মান মর্যাদা অধিক সম্মানে সম্মানিত হবে। মাঝখানে একটু না পারলেও স্যার ধরে নিবে আপনি পুরো স্টুডেন্ট, না হলে সবাই এটা লিখতে পারে না। প্রতিটা কোশ্চেন আবার বলছি, বঙ্গবন্ধু নিয়ে একটা ইংলিশ কোটেশন মুখস্থ করে ফেলবেন, নারী নিয়ে একটা মুখস্থ করে ফেলবেন, জলবায়ু নিয়ে একটা ইংলিশ কোটেশন মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, প্রতিটা টপিকের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেক চ্যাপ্টারের যে নামটা
ওই নামটা রিলেটেড একটা ইংলিশ কোটেশন মুখস্থ করে ফেলবেন। কোশ্চেন কমন আসুক বা না আসুক, উত্তর মাথায় সেট করে পরীক্ষা হলে যাবেন যে আমি এই কোটেশন লিখবই, লিখবো না লিখবই, এই রসই কাটা যোগ করে পরীক্ষা হলে যাবেন, দেখবেন সব কোশ্চেন কমন হয়ে গেছে, একদম সুপার ডুপার কমন চলে আসছে পরীক্ষার হলে। ওকে, লিখবেন লিখবেন রৌনক জাহান তার পাকিস্তান ফেইলার in national integration নামক গ্রন্থে বলেন রৌনক জাহান তার পাকিস্তান ফেইলার ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন নামক গ্রন্থে বলেন Ayyub's resignation was looked upon as only the first step towards the achievement of Bengali objectives. Ayyub's resignation was looked upon as only the first step towards the achievement of Bengali objectives. Ayyub's resignation was looked upon as only the first step towards the achievement of Bengali objectives. এই প্রশ্ন কয় মার্কসের জন্য পড়ব? সবগুলো 10 মার্কস করে ধরে রাখেন, 10 মার্কস। ওকে, ওকে, লিখতে পারছেন তো নাকি? আমি আপনাদের তো ভাষা বুঝতে পারি না। ওকে, লিখছেন? আই হোপ সো আপনারা লিখছেন। আবার বলেন না স্যার গতকাল ক্লাসটা পাইনি, সবাই কমেন্টস করছেন। এখন থেকে দেখে নেন, আর কষ্ট করা লাগবে না। ওকে, লিখেন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য। মুছে ফেলবো? মুছে ফেললাম। একটু টেকনিক্যালি স্মার্টলি পড়াশোনা করবেন। যদি পরীক্ষা আসে 69 অভ্যুত্থানের ফলাফল বর্ণনা করুন, তখন আপনি 69 এর পরে ঘটনা লিখবেন। যদি আসে 69 গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বা পটভূমি আলোচনা করুন, 1947 থেকে 69 পর্যন্ত লিখবেন, মানে আগের ঘটনা। ফলাফল বললে পরের ঘটনা, আর প্রেক্ষাপট বললে আগের ঘটনা। সো ফলাফলে আপনি কমন জিনিস লিখবেন, এটা হওয়ার কারণে 70 নির্বাচন আসে, ওই 70 নির্বাচনে আমরা জয়লাভ করি, এতগুলো করে আসন পাই, জাতীয় পরিষদে, প্রাদেশিকে পাই এই 298, 288 এককভাবে, কোটা ছাড়া, এগুলো লিখবেন। হ্যাঁ, কিছু জিনিস মাথায় শর্ট করে রাখবেন যে কমন কিছু জিনিস লিখতে হবে আপনাকে, কমন কিছু ইনফরমেশন আপনাকে লিখতে হবে। এটা মাথায় ফিক্স করে পরীক্ষা হলে যাবেন, পরীক্ষা দেখবেন খুবই ভালো হবে। এবং সর্বোচ্চ যদি চোরা বুদ্ধি দিতে চাই, সর্বোচ্চ এই সাবজেক্টে সর্বোচ্চ ভালো করার একটা টেকনিক যদি বলি, যে বাজারের তথাকথিত একটা বইয়ে প্রায় 1000 পৃষ্ঠা আছে, 1000 পেজ বা 1050 বা 1500 পৃষ্ঠাও আছে, কিছু কিছু বইতে, বাজারের বইতে 1500 পৃষ্ঠাও আছে। এই পৃষ্ঠাকে যেই মানব সন্তান বা মহামানুষ মাত্র 50টা পেজে নিয়ে আসতে পারবে, তাহলে আপনি শিওর হয়ে যান ইউ উইল গোয়িং টু গেট মোর দেন 130 মার্কস। খালি দেখেন কাটশট করে ছোট্ট করে 50 পেজে নিয়ে আসা যায় কিনা, তাহলে দেখবেন আপনি চোখ বন্ধ করে 130 প্লাস পেয়ে গেছেন। ওকে, এই একটা কাজ দেখেন করতে পারেন কিনা। টোটাল একটা চ্যাপ্টারকে 3টা পেজে নিয়ে আসতে হবে, 2টা চ্যাপ্টারকে 6টা থেকে 4টা পৃষ্ঠা। ওকে, জাস্ট একটা চ্যাপ্টারকে 4 থেকে 5টা পৃষ্ঠার মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে।
দেখবেন পড়াটা ছোট্ট হয়ে গেছে। ওই পরীক্ষার আগের 7 দিন ওই ছোট পড়াটাই আপনাকে রিভাইজ দিতে হবে। কেমন লিখেন? কি লিখবেন? কি বলছিলাম? কোথায় ছিলাম? লিখেন। লিখেন 4 জানুয়ারি 69। পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয় জানেন? লেখাটা একটা আর্ট। জানেন তো না? দেখেন ধরেন এটা যদি হয় আপনার পরীক্ষার খাতা, তাই না? এটা হচ্ছে আপনার মার্জিন, তাই না? আপনি মার্জিন দিয়েছেন। হ্যাঁ, এই যে বললাম 4 জানুয়ারি 69, এরপরে লিখাবো কি 8 জানুয়ারি 69। কেমন? এরপরে লিখাবো ধরেন 20 জানুয়ারি 69। আবার আপনারা ডট ডট দিয়েন না। সো লিখাটা এক লাইন গ্যাপ দিয়ে এখান থেকে লিখবেন। লিখতে লিখতে এখানে এসে থামবেন। কখনো এই পাশে লিখবেন না। লিখলে জায়গাটা একটু ফ্রি হয়ে গেল, লিখলে তো জায়গাটা কনজাস্টেড হয়ে যাবে, দরকার নেই। এভাবে লিখবেন। আবার যখন 8 জানুয়ারি লিখবেন, এক লাইন নিচ থেকে লিখবেন, এখানে লিখবেন। দেখবেন সুন্দর একটা মার্জিন হয়েছে। এই জায়গাটা ফাঁকা রাখার কারণে ডেটগুলা ভিজুয়ালাইজ হবে স্যারের চোখে। হ্যাঁ, পেজটাও বড় হবে, 2 পেজের জায়গায় 3 পেজ হবে। আরে ভাই টাকা দিয়ে তো অ্যাপ্লাই করেছেন, পেজ তো ভরাতে হবে নাকি? 3 পেজের জায়গায় অটোমেটিক 4 পেজ হয়ে যাবে, 4 পেজের জায়গায় 5 পেজ হয়ে যাবে। এটাও একটা আর্ট। সবসময় কোলন সমান রাখবেন, দেখতে সমান লাগে। কোলনটাকে সবসময় সমান রাখবেন। খাতার সৌন্দর্য বিশাল একটা ফ্যাক্ট, এটাও একটা আর্ট। কতটা স্মার্টেস্ট ওয়েতে খাতা মানে প্রেজেন্ট করতে হয়, এটাও একটা আর্ট। ওকে লিখেন 4 জানুয়ারি 69। তৎকালীন ডাকসুর সহসভাপতি লিখবেন, তৎকালীন ডাকসুর সহসভাপতি তোফায়েল আহমেদের নেতৃত্বে, তৎকালীন ডাকসুর সহসভাপতি তোফায়েল আহমেদের নেতৃত্বে, তোফায়েল আহমেদের নেতৃত্বে লিখবেন 1 নাম্বার পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ডাকসুর তৎকালীন সহসভাপতি তোফায়েল আহমেদের নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, কমা কমা ছাত্র ইউনিয়নের 2টি গ্রুপ, কমা ছাত্র ইউনিয়নের 2টি গ্রুপ মতিয়া এবং মেনন, ছাত্র ইউনিয়নের 2টি গ্রুপ, এটা লিখবেন মতিয়া ও মেনন, ওই যে মতিয়া চৌধুরী এবং রাশেদ খান মেনন। ছাত্র ইউনিয়নের 2টি গ্রুপ মতিয়া এবং মেনন। এবং 3 নাম্বার জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশ, 3 জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশদের নিয়ে, জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশদের নিয়ে, যেখানে ব্র্যাকেটে লিখবেন দোলন গ্রুপ, জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশদের নিয়ে বা ব্র্যাকেটে দোলন গ্রুপকে নিয়ে, দোলন গ্রুপকে নিয়ে ছাত্র সংগ্রাম পরিষদ, ছাত্র সংগ্রাম পরিষদ বা স্টুডেন্ট অ্যাকশন কমিটি বা এসএসি স্যাক গঠন করা হয়। ছাত্র সংগ্রাম পরিষদ বা স্টুডেন্ট অ্যাকশন কমিটি বা এসএসি স্যাক গঠন করা হয়। লিখেছেন স্যাক গঠন করা হয়, দাঁড়িয়ে দিয়ে লিখবেন স্যাকের দফা 11টি, দাঁড়িয়ে দিয়ে লিখবেন স্যাকের দফা 11টি।
নেক্সট 8ই জানুয়ারি 1969। নেক্সট 8ই জানুয়ারি 1969। লিখতে পারছেন তো নাকি? 8ই জানুয়ারি 1969 লিখবেন। 8টি রাজনৈতিক দল মিলে 8টি রাজনৈতিক দল মিলে কমা 8 দফা কর্মসূচির ভিত্তিতে 8টি রাজনৈতিক দল মিলে কমা 8 দফা কর্মসূচির ভিত্তিতে এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে 8টি রাজনৈতিক দল মিলে কমা 8 দফা কর্মসূচির ভিত্তিতে এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ বা ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ বা ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি বা ডিএসি ড্যাক গঠন করা হয় লিখেছেন? ডিএসি ড্যাক গঠন করা হয়। নেক্সট ডিএসি ড্যাক গঠন করা হয়। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আপনাদের 45 46 লিখিতদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব দিয়ে পড়াচ্ছি এই কোশ্চেনটা। নেক্সট লিখবেন 20শে জানুয়ারি 69। 20শে জানুয়ারি 69। ক্লাস কি বুঝতে কষ্ট হচ্ছে? আমাকে জানাবেন তো। আপনাদেরকে দেখতেও পাই না, আপনাদের কথার ভাষাও তো বুঝি না, কিভাবে বুঝবো? ওকে, লিখেন 20শে জানুয়ারি 69 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে হত্যা করা হয়। আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে হত্যা করা হয় দাঁড়ি এজন্য এই দিনটিকে বলা হয় 69 গণ অভ্যুত্থানের মাইলস্টোন। এজন্য এই দিনটিকে বলা হয় 69 গণ অভ্যুত্থানের মাইলস্টোন এবং আসাদ দিবস। এজন্য এই দিনটিকে বলা হয় 69 গণ অভ্যুত্থানের মাইলস্টোন এবং আসাদ দিবস। লিখবেন 21 জানুয়ারি পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয়। 22শে জানুয়ারি শোক মিছিল পালিত হয়। 23শে জানুয়ারি মশাল মিছিল পালিত হয়। 22শে জানুয়ারি শোক মিছিল পালিত হয়
এবং 23শে জানুয়ারি 69 মশাল মিছিল পালিত হয়। এই 24শে জানুয়ারি 69 লিখবেন ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র যদিও ইন্টারের বইতে আছে 10ম শ্রেণী, 19 এর বইতে আছে 9ম শ্রেণী। ঢাকার নবকুমার ইনস্টিটিউটের 9ম শ্রেণীর ছাত্র মতিউর রহমানকে ঢাকার বকশীবাজারে নির্মমভাবে হত্যা করা হয়। লিখেছেন বকশীবাজারে নির্মমভাবে হত্যা করা হয়। দাঁড়ি দিয়ে লিখবেন এই দিন খুলনার দুজন রিকশা চালক ও 2 জন শ্রমিককে হত্যা করা হয় এবং 2 জন শ্রমিককে হত্যা করা হয় এবং এক পথচারী রুস্তমকে ছুরিকাঘাতে হত্যা করা হয় লিখেছেন রুস্তমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। দাঁড়ি এজন্য এই দিনকে বলা হয় গণ অভ্যুত্থান দিবস। এজন্য এই দিনকে বলা হয় গণ অভ্যুত্থান দিবস। লিখতে পারছেন তো না? বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন। নেক্সট, সব তারিখ লাগবে না, আমি যেটা ইম্পর্টেন্ট তারিখ সেগুলো আপনাকে দিচ্ছি। প্রতিটা ডেটে একটার পর একটা ঘটনা আছে। আসলে পশ্চিম পাকিস্তান আমাদের উপর কতটা যে নির্মমভাবে অমানবিক নির্যাতন চালিয়েছে আসলে বলার ভাষা নেই। 12ই ফেব্রুয়ারি 69 প্রচন্ড চাপের মুখে তাজউদ্দিন আহমেদকে আইয়ুব সরকার মুক্তি প্রদান করতে বাধ্য হন। প্রচন্ড চাপের মুখে আইয়ুব সরকার তাজউদ্দিন আহমেদকে মুক্তি প্রদান করতে বাধ্য হন। তাজউদ্দিন আহমেদকে মুক্তি প্রদান করতে বাধ্য হন। লিখেছেন মুক্তি প্রদান করতে বাধ্য হন। নেক্সট লিখবেন 15ই ফেব্রুয়ারি 1969। 15ই ফেব্রুয়ারি 1969 লিখেছেন। লিখবেন আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নং আসামি সার্জেন্ট জহুরুল হককে আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নং আসামি সার্জেন্ট জহুরুল হককে ঢাকা ক্যান্টনমেন্টে আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নং আসামি সার্জেন্ট জহুরুল হককে ঢাকা ক্যান্টনমেন্টে নির্মমভাবে হত্যা করা হয়। বা লিখেন ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলার
17 নং আসামি সার্জেন্ট জহুরুল হককে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়। লিখেছেন গুলি করে হত্যা করা হয়। নেক্সট লিখবেন 18 ফেব্রুয়ারি 1969। 18 ফেব্রুয়ারি 1969 লিখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে গুলি করে হত্যা করা হয়। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বেনেট চার্জ করে, অন্যদিকে মন দিয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বেনেট চার্জ করে হত্যা করা হয়। বেনেট চার্জটা বুঝেন? বেনেট চার্জ, বন্দুকের আগে একটা ছুরি থাকে না, ওই ছুরি দিয়ে সাই সাই করে যে হত্যা করেছে সেটাকে বলে বেনেট চার্জ করে হত্যা করা হয়। নেক্সট লিখবেন 21 ফেব্রুয়ারি 1969। 21 ফেব্রুয়ারি 1969 আইয়ুব খান ঘোষণা দেন তিনি আর নির্বাচনে দাঁড়াবেন না। আইয়ুব খান ঘোষণা দেন তিনি আর নির্বাচনে দাঁড়াবেন না। আইয়ুব খান ঘোষণা দেন তিনি আর নির্বাচনে দাঁড়াবেন না। নেক্সট 22 ফেব্রুয়ারি 69। 22 ফেব্রুয়ারি 69 লিখবেন আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় এবং সকল আসামিদের নিঃশর্ত মুক্তি প্রদান করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় এবং সকল আসামিদের নিঃশর্ত মুক্তি প্রদান করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় এবং সকল আসামিদের নিঃশর্ত মুক্তি প্রদান করা হয়। নেক্সট 23 ফেব্রুয়ারি 69। 23 ফেব্রুয়ারি 1969 লিখবেন স্যাকের পক্ষ থেকে তুফাইল আহমেদ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। শেখের পক্ষ থেকে তুফাইল আহমেদ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। শেখের পক্ষ থেকে তুফাইল আহমেদ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। নেক্সট 20 মার্চ 1969। 20 মার্চ 1969 20 মার্চ 1969 গভর্নর মোনায়েম খানকে অপসারণ করা হয়। 20 মার্চ 1969 গভর্নর মোনায়েম খানকে অপসারণ করা হয়। 20 মার্চ 1969 গভর্নর মোনায়েম খানকে অপসারণ করা হয়। ওকে, নেক্সট 25 মার্চ 1969। 25 মার্চ 1969
লিখবেন আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করেন ইয়াহিয়া খানের নিকট। আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করেন ইয়াহিয়া খানের নিকট। আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করেন ইয়াহিয়া খানের নিকট এবং দ্বিতীয় সামরিক শাসন জারি করেন। এবং দ্বিতীয় সামরিক শাসন জারি করেন। এবং আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করেন ইয়াহিয়া খানের নিকট এবং তিনি ক্ষমতায় এসে দ্বিতীয় সামরিক শাসন জারি করেন। লিখেছেন? লাস্ট লিখে লিখবেন 5ই ডিসেম্বর 69। 5ই ডিসেম্বর 69 শেখ মুজিব পূর্ব পাকিস্তানের নাম রাখেন বাংলাদেশ। শেখ মুজিব বা বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম রাখেন বাংলাদেশ। শেখ মুজিব পূর্ব পাকিস্তানের নাম রাখেন বাংলাদেশ। লাস্ট হেডলাইন 30শে মার্চ 1969। 30 মার্চ 70। 30 মার্চ 70 লিখবেন 30 মার্চ 70 আইয়ুব খান ইয়াহিয়া খান 48 অনুচ্ছেদ বিশিষ্ট ইয়াহিয়া খান 48 অনুচ্ছেদ বিশিষ্ট একটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। আইয়ুব খান 48 অনুচ্ছেদ বিশিষ্ট LFO বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। আইয়ুব খান 48 অনুচ্ছেদ বিশিষ্ট লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা LFO বা আইনগত কাঠামোগত আদেশ জারি করেন বা আইনগত কাঠামোগত আদেশ জারি করেন যা ছিল 48 অনুচ্ছেদ বিশিষ্ট। যা ছিল 48 অনুচ্ছেদ বিশিষ্ট। লিখেছেন? যা ছিল 48 অনুচ্ছেদ বিশিষ্ট। ঠিক আছে? এরপরে আপনি উপসংহারে লিখবেন নিজের মতো করে, বই থেকে দেখে নেবেন। লিখবেন যে উপরের আলোচনা শেষে বলা যায় এই 69-এর গণ অভ্যুত্থানটাই ছিল 70-এর নির্বাচনের আগাম বার্তা এবং ওই নির্বাচনে ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চেতনার একটি অর্জিত ফসল, যার মাধ্যমে 9 মাস দীর্ঘ রক্তাক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়েছি। উপসংহার নিজের মতো করে লিখবেন, পারলে আরেকটা কোটেশন দিয়ে দিবেন কোন বিখ্যাত কোন ব্যক্তির। ঠিক আছে? এই হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের ঘটনাসমূহ বা ঘটনাপঞ্জি। আরেকটু তথ্য টানবেন 70-এ যে 7ই ডিসেম্বর নির্বাচন হয়েছে, জাতীয় পরিষদের 17ই ডিসেম্বর হয়েছে, প্রাদেশিক পরিষদের ঘূর্ণিঝড়ের কারণে কিছু আসনে নির্বাচন তার পরে বছর হয়েছে, এগুলো একটু লিখে লিখে উপসংহারটা টেনে দিবেন। ওকে, সো এই হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের ঘটনাসমূহ। এত নিউমেরিক্যাল ডেটা আর সাল কিভাবে মুখস্থ করব? ইনশাল্লাহ হয়ে যাবে, পড়তে পড়তে হয়ে যাবে। আমি আগে বলেছি চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। আমি তো আছি, অনেক টেকনিক আছে, নিনজা টেকনিক, সবগুলো ইনশাল্লাহ শিখিয়ে দিব। আমি তো বুঝতে পারিনি, সো আমার জীবনের সাথে তো বুঝতে পারিনি যে প্রথমবার যদি বুঝতে পারতাম কিভাবে লিখতে হয়, খুব ভালো করতে পারতাম হয়তোবা। লিখার হাত আমার ভালো ছিল না কোনো জন্মেও, বলার কথা কিছুটা বলতে পারলেও লিখার হাত কখনোই ভালো ছিল না। লিখার হাত ভালো করলে কম জানা সত্ত্বেও বেশি মার্কস পেয়ে যাবেন, ধরতে পারবেন না। ওই গতকালকের 9টা জিনিস অ্যাপ্লাই করার মাধ্যমে। আমি রাজসাক্ষী, আমি নিয়মিত খাতা কাটি এবং আমি জানি আমি পরীক্ষার খাতা কেটেছি অনেক এবং দেখেছি স্টুডেন্টরা কিভাবে এত সুন্দর করে খাতাটাকে উপস্থাপন করতে পারে। খুব যে আহামরি জানে সেটাও কিন্তু নয়। খাতা কাটার পর কোনোভাবেই তাকে মার্কস কমাতে পারি না, অটোমেটিক দেখি 140 চলে আসে। আমি খুব টাইট করে খাতা কাটি, তবুও দেখি মাশাআল্লাহ খুব ভালো লিখতে পারেন। প্রতিটা কোশ্চেনে ইংলিশ কোটেশন, ডেফিনিশন, চার্ট, কোত্থেকে যে কোরিলেশন করতে পারেন, এই কোরিলেশনের জায়গাটা সবচেয়ে বেশি বাড়াতে হবে। এই ইম্প্রোভাইজেশনের জায়গাটা সবচেয়ে বেশি বাড়াতে হবে। রিটেনের আগে প্রিলি বইটাও একটু পড়ে আসতে হবে। যাই কিছু আসুক, কমন কিছু সাল ঠোঁটের আগে থাকতে হবে। পরিবেশ নিয়ে যাই আসুক, 8-10টা সাল আপনার ঠোঁটের আগে থাকতে হবে।
যে কোনো কিছু নিয়ে যাই আসুক সবগুলো সাল, তথ্য, চার্ট, ডেটা, পাইচার্ট, গ্রাফ, মানচিত্র মাথায় রাখতে হবে। ভাষা আন্দোলন নিয়ে যাই আসুক, আবারও বলছি, একটা সোর্স মুখস্থ করে যাবেন। 54 নিয়ে যাই আসুক, একটা সোর্স মুখস্থ করে যাবেন। এই 64, 68, 66, 69, 70 সোর্স আপনাকে দিতেই হবে। সোর্স, ঠিক আছে? এটা আপনার খাতার মান মর্যাদা অধিক হারে বেড়ে যাবে। ভিতরে একটু কম জানার কারণেও ওই সোর্স দেওয়ার কারণে একটু বেশি মার্কস পেয়ে যাবেন। আস্তে আস্তে বুঝবেন। পরীক্ষা দেন, প্রচুর মডেল টেস্ট দিবেন আমাদের সাথে, আমি জানি আপনারা, তখন আপনারা জেনে যাবেন ইনশাল্লাহ। ওকে, এখন কোনটা পড়াবো? আপনাদের একটা টেকনিক আমার শেখানোর খুব শখ ছিল, আর একটা টেকনিক আপনাদেরকে আমি শেখাতে চাই। কাইন্ডলি লাস্ট 9টা পয়েন্ট আবার একটু বললে ভালো হতো যদি পসিবল হয়। লাস্ট কোন 9টা পয়েন্ট? ও গতকালকে যে বলেছি ওটা। 1 নম্বরে বলেছিলাম ডেটা, 2-এ বলেছি চার্ট, পাই চার্ট, গ্রাফ, টেবিল, 3 নম্বরে মানচিত্র, 4 ইংলিশ কোটেশন, 5 সংবিধানের আলোকে, 6 সোর্স বা উৎস, এবং 7 কঠিন শব্দসমূহের প্রয়োগ, 8 ভূমিকাতেই বাজিমাত, এবং 9 হচ্ছে নীল কালি সর্বোচ্চ প্রয়োগ। আমি যখন লিখতাম পরীক্ষার হলে, এক সেকেন্ড, আমি যখন পরীক্ষায় লিখতাম, যদিও খুব একটা কোরিলেশন করতে পারিনি, যখন ডান হাতে লিখতাম এভাবে, দেখাই আপনাদের, ডান হাতে থাকতো কালো কলম, বাম হাতে এটা ধরে বসে থাকতাম নীল কলম, ইচ্ছা করে ধরে বসে থাকতাম, ডান হাতে শুধু লিখতাম আর লিখতাম। আর যখন দেখতাম গদবাধা লিখা হয়ে গেছে, তখন বুঝতাম আমার এখানে তথ্য পাচ্ছি না, ডেটা নাই, চার্ট নাই, স্যার তো মার্কস দিবে না। স্যার তো চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে, ডেটা কই, চার্ট কই। এগুলা কিন্তু আমার, যারা পরীক্ষার খাতা কাটেন তাদের নিজ ঠোঁটের শোনা কথা, নিজ কানে শোনা কথা, তাদের শোনা কথাই ক্লাসে ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনাকে আমি। কেমন? তো এইভাবে যখন লিখতাম, ইচ্ছা করে লাড়াতাম। কেন লাড়াতাম? যে আল্লাহ একটু নীল কালি লিখতে পারলে ভালো হইতো। বা এটা লাড়াতাম মানে আমি ফিক্স করে রাখতাম পরীক্ষার হলে, আমি সিগন্যাল দিচ্ছি যে আল্লাহ প্লিজ একটা সংবিধানের আলোকে লিখতে পারতাম, যে কোশ্চেনই আসছে একটা ইংলিশ কোটেশন দিতে পারতাম, হে আল্লাহ আমি একটু আমাকে সুযোগ করে দেন, একটু নীল কালি ব্যবহার করতে পারতাম, একটু মানচিত্র দিতে পারতাম। আপনি শিওর থাকেন পরীক্ষায় আপনি চাইলে 15-20টা আপনার পছন্দের ইংলিশ কোটেশন মুখস্থ করে পরীক্ষায় ঢেলে দিয়ে আসতে পারবেন। সো ওয়ান কাইন্ড অফ নকল, আগে উত্তর মুখস্থ করে যাবেন, ফিক্স করবেন যে এটাই আমি লিখবো, এটাই আমি লিখবই, ফিক্স করে যাবেন। মানচিত্র একটা বা দুইটা পাবেনই পাবেন, যাই আসুক, বন্যা আসুক, জলবায়ু আসুক, দেশে করোনা আসুক, যে করোনার প্রভাব কি, কোন কোন জায়গায় করোনায় বেশি মানুষ মারা গেছে, এইটা মানচিত্র এঁকে তুলে ধরবেন। এগুলোর সাথে খুব তাড়াতাড়ি অ্যাকাস্টমড হয়ে যান, হ্যাবিচুয়েটেড হয়ে যান, না হলে কিন্তু ধরা খেয়ে যাবেন। সর্বোচ্চ মার্কসটা পাবেন না, এভারেজ মার্কস পাবেন। অনেক জানা সত্ত্বেও এভারেজ মার্কস পায় অনেকেই। ওকে, হ্যাঁ, ওকে লিখবেন প্লিজ। কোথায় ছিলাম? ও, যেই টেকনিকটা শেখাবো, একটা টেকনিক, খুব ভালো করে শুনেন, টেকনিকটা খুব কাজে দিবে। আমি আপনাদের প্রচুর নোটস দিব সুযোগ পেলে। একটু বলে নেই, যে কোনো, যেমন ভাষা আন্দোলনের কারণ ফলাফল, যুক্তফ্রন্টের নির্বাচনে কারণ বা ফলাফল বা গুরুত্ব, 6 দফার কারণ ফলাফল বা গুরুত্ব বা পটভূমি, যাই আসুক, এই ধরনের কোশ্চেনে আপনি চেষ্টা করবেন কমপক্ষে কয়টা পয়েন্ট, 2টা, 3টা, 5টা, কমপক্ষে 25টা পয়েন্ট লিখতে। বলেন স্যার কি বলেন, মাত্র 10 মার্কস? আপনি এটা কি বললেন? আপনি কি মজা করছেন আমার সাথে? দেখেন আমি দেখাই কিভাবে। কালকে ক্লাসে বলেছি স্যারকে শুরুতেই হুশ করে দিবেন, স্যার আপনি হুশ করে খাতা কাটেন, আমি কিন্তু পড়ুয়া স্টুডেন্ট, আমি মাতৃভাষা পেয়ে বাংলাদেশ অ্যাফেয়ার্স কিন্তু চাপাবাজি করছি না, আমি এই বছর জাতীয় মেধায় ফার্স্ট হতে যাচ্ছি, আপনি হুশ করে খাতা কাটেন স্যার। এটা কিভাবে বোঝাবেন? এই পয়েন্ট হচ্ছে আরেকটা মাধ্যম, 9 নম্বরের পরে আমি বলিনি। 10 নম্বরটা হচ্ছে পয়েন্ট, 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 পয়েন্ট। এখন আমি লিখাবো, যেমন ধরেন একটা কোশ্চেন লিখাই, ধরেন এই ভাষা আন্দোলনের তাৎপর্য বা বাঙালি জাতীয়তাবাদ, এই ধরনের, আচ্ছা পয়েন্টগুলো লিখাই একটু দাঁড়ান আপনাদের, তারপরে বুঝাই। লিখেন, একটা কোশ্চেন লিখেন, কোশ্চেন লিখেন, লিখেন ভাষা আন্দোলনের তাৎপর্য, ভাষা আন্দোলনের তাৎপর্য অবলিক অবদান অবলিক গুরুত্ব
ভাষা আন্দোলনের তাৎপর্য অবলিক অবদান অবলিক গুরুত্ব অবলিক বাঙালি জাতীয়তাবাদ অবলিক বাঙালি জাতীয়তাবাদ। লিখেছেন? ডান? লিখেছেন? ওকে, লিখেন, জাস্ট পয়েন্টগুলো লিখেন, পয়েন্টগুলো লিখেন। এক, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। লিখেন, লিখার তো সময় পাবেন না, লিখেন আপনি। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। 2 নাম্বার, 2, মুসলিম লীগের জনপ্রিয়তা হ্রাস। 2, মুসলিম লীগের জনপ্রিয়তা হ্রাস, মুসলিম লীগের জনপ্রিয়তা হ্রাস। 3, বাঙালিদের অধিকার সচেতনতা, বাঙালিদের অধিকার সচেতনতা, বাঙালিদের অধিকার সচেতনতা। 4, জিন্নার দম্ভক্তি, জিন্না সাহেবের দম্ভক্তি, জিন্না সাহেবের দম্ভক্তি। 5, দাবি আদায়ের শিক্ষা, 5, দাবি আদায়ের শিক্ষা। 6, সংগ্রামী চেতনার জাগরণ, 6, সংগ্রামী চেতনার জাগরণ, সংগ্রামী চেতনার জাগরণ। 7, সাংস্কৃতিক আন্দোলন পরিণত হয় স্বাধিকার আন্দোলনে, সাংস্কৃতিক আন্দোলন পরিণত হয়, সাংস্কৃতিক আন্দোলন পরিণত হয় স্বাধিকার আন্দোলনে। 8 বা 9, 8, ছাত্র সমাজের গুরুত্ব বৃদ্ধি, ছাত্র সমাজের গুরুত্ব বৃদ্ধি। নেক্সট, মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি, মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি। 10, স্বাতন্ত্র্য বোধের বিকাশ, স্বাতন্ত্র্য বোধের বহিঃপ্রকাশ। লিখেন, স্বাতন্ত্র্য বোধের বহিঃপ্রকাশ, স্বাতন্ত্র্য বোধের বহিঃপ্রকাশ। নেক্সট, সংহতি ও একাত্মতা বোধ, সংহতি ও একাত্মতা বোধ, সংহতি ও একাত্মতা বোধ। নেক্সট, বাংলা ভাষা চর্চা ও বিকাশ, বাংলা ভাষা চর্চা ও বিকাশ, বাংলা ভাষা চর্চা ও বিকাশ। নেক্সট, ভাষা ভিত্তিক ঐক্য সৃষ্টি, ভাষা ভিত্তিক ঐক্য সৃষ্টি, ভাষা ভিত্তিক ঐক্য সৃষ্টি। হ্যাঁ, পয়েন্টের উপর কোনো আলোচনা করা লাগবে? হ্যাঁ, আমি মুখে বলে যাব, আমি সব বলবো আপনাদেরকে, জাস্ট পয়েন্টগুলো লিখেন, কারণ 25টা পয়েন্ট যদি লিখাই, এই পয়েন্টের ডেসক্রিপশন লিখতে লিখতে 3 ঘন্টা শেষ হয়ে যাবে। আমি পয়েন্টগুলো মুখে বলবো, মনে রাখেন। সব যে মুখস্থ করবেন নট নেসেসারি, আমি জানি। দিন শেষে একটু চাপাবাজি করবেন, বানায় বানায় লিখবেন, আমি জানি, কারণ মাতৃভাষা, ভাষা আন্দোলন সবাই জানি। সো আমি যা লিখাবো আপনি নিশ্চয়ই গদ বাঁধা আমারটা মুখস্থ করে যাবেন না, এটা আমি শিওর। আপনি সারাংশ মুখস্থ করে যান না, আমি এটা শিওর। আপনি ভাব সম্প্রসারণ মুখস্থ করে যান না, আমি এটা শিওর।
সারাংশ ভালো করার উপায় কি জানেন? শিখাই দিব চোরা বুদ্ধি। বাংলা বই, রিটেনের বাংলা বইয়ের শুদ্ধ অশুদ্ধ কঠিন শব্দসমূহ আছে, বলেছিলাম না? কঠিন শব্দসমূহ সর্ট আউট করে যাবেন, যে কঠিন শব্দ দিয়ে সারাংশ ভাব সম্প্রসারণে লিখবো নিজের মতো করে। থাকে না কিছু কঠিন কঠিন শব্দ, ওইটার অর্থ বা মিনিংটা ভালো করে জেনে যাবেন, ওই ওয়ার্ড দিয়ে লিখবেন। স্যার যখন খাতাটা পড়বে, ওরে বাবা এ দেখি বানানের বস, স্যার ভাববে যাই লিখছেন সারাংশ, এত বড় 20টা লাইনকে এটাকে মিনিমাইজ করে 4 লাইনে যে 5 লাইনে সারাংশ লিখেছেন, একটু কঠিন বানান দিয়ে লিখবেন। স্যার দেখে বলবে বাহ ছেলে তো একটা বানান ভুল নাই, তার মানে ছেলেটা বস। এই যে তার মানে স্যার টান করলো, আপনার দিকে যে ছেলেটা হয়তো বা বস, তার মানে একটা পজিটিভ ভাইব তৈরি হলো আপনার দিকে। যেখানে 20-এ 7 পাওয়ার কথা পাবেন 17। এটা কিন্তু অনেক কোটি টাকার কথা, ধরতে পারবেন না। পরীক্ষা দেন পরে বুঝবেন কখন কোন পয়েন্টের জন্য, কোন জিনিসটার জন্য স্যার আপনার প্রতি একটা পজিটিভ ভাইব তৈরি হবে, আপনি ধরতেই পারবেন না। আমি অনেক খাতা কেটে থেকে দেখেছি, আমি ভাব সম্প্রসারণ খাতা কাটতে গিয়ে দেখেছি এরকম, যে না কি মনে হলো কঠিন বানান দিয়ে লিখতেছে, অটোমেটিক তার প্রতি একটা পজিটিভ ভাইব তৈরি হচ্ছে। না ছেলে বানায় লিখে নাই, নাহলে এত কঠিন কঠিন বানান কিভাবে ইউজ করে সে। কেমন আপনারা অনেকেই বানান ভুল করেন, কমন কিছু বানান আমি খাতা কাটি, দারিদ্র বানান ভুল করেন, অনাস্বাদিত পূর্ব, স্বতঃস্ফূর্ত, এই যে দম্ভক্তি, শ্রদ্ধা, জিন্নাস সাহেবের কি বীতশ্রদ্ধ, এই বানানগুলো চেষ্টা করবেন প্রচুর বেশি পরিমাণে লিখতে। এগুলো দেখলে খাতা কিন্তু দেখলে বোঝা যায় কে পড়ুয়া কে নন পড়ুয়া। কঠিন বানান যে ইউজ করতে পারে ধরে নেওয়া হয় সে পড়ুয়া। এটা বুঝবেন, এটা আস্তে আস্তে বুঝবেন, এটা বুঝে যাবেন ইনশাল্লাহ। ওকে, কয় নম্বর পয়েন্ট বলেছি? 10টা, 11টা, 12টা। নেক্সট পয়েন্ট লিখেন, ভাষা ভিত্তিক রাষ্ট্রীয় চেতনা। ভাষা ভিত্তিক রাষ্ট্রীয় চেতনা। নেক্সট লিখবেন ছাত্র রাজনীতি প্রসার। ছাত্র রাজনীতি প্রসার। নেক্সট বাংলা একাডেমি প্রতিষ্ঠা। বাংলা একাডেমি প্রতিষ্ঠা। নেক্সট পয়েন্ট যুক্তফ্রন্টের বিজয়। যুক্তফ্রন্টের বিজয়। নেক্সট পয়েন্ট শহীদ মিনার অর্জন। শহীদ মিনার অর্জন। শহীদ মিনার অর্জন। নেক্সট 56 এর সাংবিধানিক স্বীকৃতি। 56 এর সাংবিধানিক স্বীকৃতি। 56 এর সাংবিধানিক স্বীকৃতি। নেক্সট স্বায়ত্ত শাসনের চেতনা। স্বায়ত্ত শাসনের চেতনা। স্বায়ত্ত শাসনের চেতনা। নেক্সট আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। নেক্সট বাঙালিদের আত্মপ্রত্যয়ের সৃষ্টি। বাঙালিদের আত্মপ্রত্যয়ের সৃষ্টি। বাঙালিদের আত্মপ্রত্যয়ের সৃষ্টি। নেক্সট লাহোর প্রস্তাবের বাস্তবায়ন। লাহোর প্রস্তাবের বাস্তবায়ন। লাহোর প্রস্তাবের বাস্তবায়ন। নেক্সট জাতীয় পরিষদ ও গণপরিষদ কর্তৃক স্বীকৃতি দান। জাতীয় পরিষদ ও গণপরিষদ কর্তৃক স্বীকৃতি দান। জাতীয় পরিষদ ও গণপরিষদ কর্তৃক স্বীকৃতি দান। কয়টা হয়েছে? নেক্সট ইউনেস্কো ও জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি দান। ইউনেস্কো এবং জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি প্রদান। ইউনেস্কো এবং জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি প্রদান। ওকে, এই যে বললাম, ধরেন এই যে আমি বললাম, নিচে একটু সোর্স লিখেন, একটা সোর্স লিখেন, এমনি একটা সোর্স দেই, কালকে একটা সোর্স দেইনি, লিখেন পূর্ব পাকিস্তানের
আলহামদুলিল্লাহ। পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি। পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি বদরুদ্দিন ওমর। পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, বদরুদ্দিন ওমর। আপনি যে কোনো একটা বইয়ের সোর্স নিচে দিয়ে দিয়েন, এক দুইটা সোর্স, কোনো সমস্যা নেই, তাও দিয়েন আল্লাহর রাস্তে। এটাই তো দিতে হবে, যে এটাই তো কারো মনে থাকে না, সোর্সে দিতে হবে। এটা পরীক্ষায় মাথায় কাজ করবেন আপনার। আপনি সকালে জিকির করতে করতে যাবেন যে আমি সোর্স দিব, ডেটা দিব, ইংলিশ কোটেশন দিতেই হবে আমাকে, তাও দেখবেন আপনি দিয়ে আসেন নাই। এত পরিমাণ লিখতে হবে আপনাকে, দুনিয়া কাঁপানো লিখতে হবে। লিখে আসার পর দেখবেন হাতের নার্ভটা মরে গেছে, কামড় দিবেন দেখবেন কোনো পেইনই হচ্ছে না এই আঙ্গুলের মধ্যে, এত পরিমাণ লিখতে হবে। সো ওই ঘুরে ফিরে যে কোত্থেকে কোরিলেশন করে কিছু সোর্স, ডেটা, চার্ট, পাইচার্ট দিবেন, এটা মাথায় আসবে না। যার যত বেশি আসবে সে তত বেশি মার্কস পাবেন। ওকে, এই যে 25টা পয়েন্ট বললাম আপনাকে আমি, এটা আবার কি গ্রুপ? মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলছেন? মেসেঞ্জার গ্রুপ খোলার তো নিয়ম নেই ওভাবে। আচ্ছা শুনেন, এই যে 25টা পয়েন্ট দেখেন, আমি সবগুলো পয়েন্ট যদি আলাদা করে লিখাই 3 ঘন্টা চলে যাবে, ট্রাস্ট মি। আগে এনশিওর করেন, আবার বলছি, সবার খাতা একরকম, আপনার খাতা আরেক রকম। এই ডিফারেন্সের জন্যই আপনি অনন্য উচ্চতায় চলে যাবেন। যদি 10 মার্কসের এই কোশ্চেনটা আসে, ভাষা আন্দোলনের কারণ বা তাৎপর্য বা বাঙালি জাতীয়তাবাদ বর্ণনা করুন, সবাই লিখবে কয়টা পয়েন্ট? 1 থেকে সর্বোচ্চ 7 থেকে 8টা পয়েন্ট লিখবে। লিখলে দেখবেন 3 থেকে 4 পেজ শেষ। 3 থেকে 4 পেজ শেষ। আপনিও ঠিক 7 থেকে 8টা পয়েন্টই লিখবেন 3 থেকে 4 পেজের মধ্যে, এর বেশি না, সর্বোচ্চ 7 থেকে 8টা। এই 25টা পয়েন্টের মধ্যে আপনাকে ফাইন্ড আউট করতে হবে হুইচ পয়েন্ট ইউ নো বেটার দেন এভরি পয়েন্ট। এই জিনিসটা আপনাকে জানতে হবে আগে। কিভাবে? যে আপনি ধরে নেবেন এই কোন পয়েন্টটা বেশি আপনি জানেন। যেমন লিখবেন আপনি, যেমন ধরেন একটা পয়েন্ট আছে, সাংস্কৃতিক আন্দোলন পরিণত হয় স্বাধিকার আন্দোলনে। এখানে কিছু লিখতে পারবেন। প্রথমত তমদ্দুন মজলিস সাংস্কৃতিক প্রতিষ্ঠান হয়, আস্তে আস্তে এটা রূপ নেয় স্বাধিকার আন্দোলনে, 52 ভাষা আন্দোলনের মাধ্যমে। এটি এই পাকিস্তানের প্রথম একটি পুস্তিকা, ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, 15ই সেপ্টেম্বর 1948-47 প্রকাশিত হয়। এবং এই পুস্তিকার লেখক ছিলেন 3 জন। এই পুস্তিকাটি ঢাকার বংশালের বলিয়াদি প্রিন্টিং প্রেস হতে মুদ্রিত হয় এবং 19 নং আজিমপুর থেকে প্রকাশিত হয়। এই যে কিছু পয়েন্ট লিখতে পারলেন, প্রিলির বই থেকে রিকল করে হলেও লিখতে পারবেন কিছু না কিছু। হয়তো নতুন কিছু আমি বললাম যে বলিয়াদি প্রিন্টিং প্রেস 19 নং আজিমপুর, যেখানে তথ্যবহুল সে পয়েন্টটা লিখবেন। এই 25টা পয়েন্টের মধ্যে আরো লিখবেন, যেমন আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দান, ইউনেস্কো কবে দিয়েছে? 1999 সালে, জাতিসংঘ 2008 সালে। যেখানে একটু সাল ডেটা পাবেন ওই পয়েন্টগুলো লিখবেন। আপনি আরো লিখতে পারেন লাহোর প্রস্তাবের বাস্তবায়ন, 1940 সালের 22 থেকে 23 মার্চ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক উত্থাপন করেন, সর্বসম্মতিক্রমে 24 মার্চ এটি গৃহীত হয়। এই কথাগুলো লিখতে পারেন। এছাড়া যুক্তফ্রন্টের বিজয় লিখতে পারেন, ছাত্র সমাজের গুরুত্ব বৃদ্ধি, শহীদ মিনার অর্জন। এই কিছু কিছু পয়েন্ট আছে আপনি লিখতে পারবেন। যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাঙালি সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়, বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি 23 মার্চ 1956 214/সি এই ধারা অনুযায়ী, যদি ওখানে আওয়ামী লীগের 13 জন নেতা স্বাক্ষর করেননি। লিখতে পারবেন কিভাবে? যে তারা 3 দফায় আমাদের স্বীকৃতি প্রদান করে। 9 মে 1954 পাকিস্তান গণপরিষদ বলে বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা। 7 জুলাই 1955 মারি চুক্তি হয়, সেখানে বলা হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে দুটি, এক উর্দু, 2 বাংলা। এবং 56 সালের 16 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ বলে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। এই যে কিছু পয়েন্ট আপনি লিখতে পারলেন, তারিখ, প্রচুর তারিখ দিতে পারলেন, যে গণপরিষদ 54, মারি চুক্তি 55, জাতীয় পরিষদ 56, 9 মে, 7 জুলাই, 16 ফেব্রুয়ারি।
স্যার খুশি হবে যে আপনি অনেক জানেন। দেখবেন আমি বলেছি না ৩ পেজ কিন্তু লেখা হয়ে গেছে আপনার। আপনি ৭ থেকে ৮টা পয়েন্ট বর্ণনা করবেন। ৩ থেকে ৪ পেজ শেষ। কিসের জন্য? ১০ মার্কসের জন্য। ১৫ মার্কস আসলে আরেকটু ১০টা পয়েন্ট লিখেন। এরপরে বাকি ২৫টা পয়েন্ট আপনি যেভাবে লিখবেন, লেখা শেষ নিচে লিখবেন অন্য পেজে যে এছাড়াও যদি অনেকেই লিখবে এভাবে, এছাড়াও ৮ নম্বরে এই পয়েন্ট, ৯ নম্বরে এই পয়েন্ট, ১০ এ এই পয়েন্ট, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫। কিছু মানুষ থাকবেন, কিছু শিক্ষার্থী থাকবেন ২৫-এ যেয়ে থামবেন। এটাও এক ধরনের সৌন্দর্য। স্যার বুঝবে, বাহ! ছেলে জানতো কিন্তু ছেলে লিখতে পারে নাই। কারণ আমি তাকে সময় দেই নাই, ১০ মার্কস চেয়েছি। ছেলে চাইলে ২৫টা পয়েন্টই বর্ণনা করতে পারত। কারণ আগের ৭টা ফাটায় বর্ণনা করে দিয়ে আসছে। তার মানে ছেলেটা জানে। না হলে ২৫টা পয়েন্ট কিভাবে লিখলো? তার মানে ছেলেটা জানে। এই ২৫ লেখাটা দেখেই স্যারের মনে হিট খাবে। ছেলেটা কি জানে। ছেলেটা খুব ভালোভাবেই জানে। কে হুয়া? ছেলেটা জানে। এই জিনিসটা জানে কথাটা স্যারের ব্রেনে হিট খাওয়াতে হবে। আপনি যে কাজটা করবেন, নিচে পয়েন্টগুলো লিখবেন না। নিচে না লিখে আপনি লিখবেন হচ্ছে ঠিক এভাবে। দেখাই আপনাকে। এটা কি কালি? ওকে। আপনি লিখবেন এইভাবে, দেখেন। একটা পেজ নিবেন, বলবেন ভাষা আন্দোলনের তাৎপর্য বা কারণ বা ফলাফল যেটা আসছে বা গুরুত্ব লিখে এইভাবে লিখবেন। ৯ নাম্বার, এখানে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫। এইভাবে সব জায়গায় লিখবেন। মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি, ছাত্র সমাজের গুরুত্ব বৃদ্ধি, স্বাতন্ত্র্যবোধের বহিঃপ্রকাশ, সংহতি ও একাত্মতাবোধ, যুক্তফ্রন্টের বিজয়, শহীদ মিনার অর্জন, লাহোর প্রস্তাবের বাস্তবায়ন, জাতিসংঘ ও ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দান। বুঝাতে পেরেছি? পুরা খাতাটাকে ভরে ফেলবেন সুন্দর করে ফুটিয়ে। ঠিক আছে? অথবা এই যে একটা পয়েন্ট কোশ্চেন এভাবে লিখবেন। আরেকটা কোশ্চেন যেভাবে লিখবেন, অন্য কোশ্চেন আসতে পারে। মুক্তিযুদ্ধ রিলেটেড, ৬৯, বিশ্বায়ন, নারী ক্ষমতায়ন, যেখানে আসুক ওগুলো লিখবেন এইভাবে এরা চিহ্ন না দিয়ে। ওখানে লিখবেন এভাবে। দেওয়ার পর বক্স করে ফেলবেন। এখানে লিখবেন একটা পয়েন্ট, আবার একটা বক্স করে ফেলবেন, আবার একটা বক্স করে ফেলবেন, আবার একটা বক্স। এখানে লিখবেন লাহোর প্রস্তাবের বাস্তবায়ন, এখানে ছাত্র সমাজের গুরুত্ব, এখানে জিন্নাহ সাহেবের দমভক্তি। ঠিক আছে? একটা হবে অ্যারো চিহ্ন, কিছু হবে আয়তক্ষেত্র, কিছু হবে বৃত্ত। অর্থাৎ খাতার সৌন্দর্য আপনাকে ফুটায় তুলতে হবে। স্যার দেখে বলবে, বাহ, স্টুডেন্ট আমাকে একটা ফুল গিফট করেছে, বাহ, ছাত্রী বা ছাত্র আমাকে সুন্দর একটা সূর্যমুখী ফুল গিফট করেছে। আগে যা ৩ পেজ আপনি লিখেছেন, ৭-৮টা পয়েন্ট, ১০-এ কিন্তু ৬-৭ পেয়ে গেছেন। এটার জন্য যে পজিটিভ ভাইবটা স্যারের এখানে তৈরি হবে, পরের কোশ্চেনে যেখানে মার্কস পাওয়ার কথা ছিল না, সেখানেও দেখবেন একটু বেশি মার্কস পেয়ে গেছেন। ট্রাস্ট মি, আমি একদম জেনে দাবি নিয়ে বুকে হাত রেখে বলছি। কিছু স্যারের যে পজিটিভ ভাইব তৈরি হয়, সঙ্গে সঙ্গে বলে দিতে পারবেন। ইংলিশের স্যাররা খাতা খালি একটা পেজ দেখে, একটা পৃষ্ঠা দেখে বলে দেয় যে কত পেতে যাচ্ছে স্টুডেন্টটা। লিখার হাত দেখলেই বোঝা যায়। কেউ মানে সহজ কিন্ডারগার্টেন ভাষায় লিখবে, কেউ অনেক মানে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে লিখবে, ইন স্পাইট অফ দিয়ে, ডিসপাইট অফ দিয়ে। তো বোঝা যায় কার লেখার হাত কিরকম। কেমন? এভাবে আয়তক্ষেত্র দিয়ে লিখবেন। কিছু কোশ্চেন এভাবে লিখবেন। ধরেন দিয়েছেন, দেওয়ার পর একটা অ্যারো চিহ্ন দিয়ে গোল করে বক্স, আবার অ্যারো দিয়ে গোল করে বক্স, অ্যারো দিয়ে আবার গোল করে বক্স। এখানে লিখবেন ছাত্র সমাজের গুরুত্ব বৃদ্ধি, মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি, সংহতি একাত্মতাবোধ, লাহোর প্রস্তাবের বাস্তবায়ন। প্রতিটা পয়েন্ট চেষ্টা করবেন। লাস্টে লিখবেন এছাড়াও এইসব পয়েন্ট উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ভাষা আন্দোলনের তাৎপর্যে। নিজের মতো করে লিখে দিয়েন উপসংহারে। এখানে অবশ্যই একটু স্যারকে বুঝাই দিবেন, এটা কত ১২, এটা ১৩, এটা ১৪, যেতে 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 ২৫-এ যে থামবেন। জাস্ট পয়েন্ট বর্ণনা করা যাবে না। মানে আপনি যে আরো জানতেন, এই মেসেজটা স্যারকে দিবেন যে স্যার আমি জানি আপনি হুশ করে খাতা কাটেন, আমি এই বছর জাতীয় মেধায় ফার্স্ট হতে যাচ্ছি, আপনি খুব হুশ করে খাতা কাটেন স্যার আমার খাতাটা, আমি পুরো স্টুডেন্ট, আমি মাতৃভাষা পেয়ে চাপাবাজি করছি না স্যার। ঠিক আছে? তো স্যার সবাই লিখবে ৭টা ৮টা পয়েন্ট, আপনি লিখলেন ২৫টা পয়েন্ট। এই তো আপনার খাতার মান মর্যাদা বেড়ে গেল। এমনও হবে ওই ৭-৮টা পয়েন্টে আপনি আহামরি ইনফরমেশন ডেটা দিতে পারেন নাই, আরেকজন দিতে পেরেছে, তবুও দেখবেন আপনি তার চেয়ে বেশি মার্কস পেয়ে যাবেন এই ২৫-এ থামার কারণে, ২০, ২২ বা ২৫-এ থামার কারণে। সারাটা বাংলাদেশ থামবে
8, 9, 10টা পয়েন্টে সর্বোচ্চ, আপনি এসে থামবেন 20 নম্বর বা 25 নম্বর পয়েন্টে। এই মনে করেন আপনি ঠাস করে রাজা হয়ে গেলেন। এভাবেই 145, 147 পাওয়া সম্ভব। আমার কাছে মোবাইলে ছবি আছে, চাইলে দেখাতে পারি যে মার্কশিট কিভাবে ম্যাথে পেয়েছে মাত্র 13, বাংলাদেশ অ্যাফেয়ার্সে 148, ম্যাথে মাত্র 17, বাংলাদেশ অ্যাফেয়ার্সে 143। আমার কাছে যথেষ্ট স্ক্রিনশট আছে, সুযোগ পেলে দেখাবো আপনাদেরকে। ওকে, লিখেছেন? বুঝাতে পেরেছি খাতার সৌন্দর্য কিভাবে ফুটাইতে করতে হয়? আর কিছু জানতে চান? বুঝতে কষ্ট হলে বলেন আমাকে। কেমন লেগেছে সিস্টেমটা আপনাদের? এই সিস্টেমটা কেমন লেগেছে? ভালো না? এটা আস্তে আস্তে বুঝবেন খাতার সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করতে হয়। আর কিছু বলবেন প্লিজ। কিছু জানার থাকলে বলবেন। কেমন লেগেছে ক্লাস আপনাদের? আমি চেষ্টা করেছি আমার দিক থেকে সর্বোচ্চ দেবার জন্য। আশা করতে পারি আমার ক্লাস থেকে ফেল করে না। আমি আপনাকে এডমিন পুলিশ বানাতে পারবো না, বাট আমি একদম শিওরলি বুকে হাত রেখে বলছি, আমার কোর্সে স্পেশালি বাংলাদেশ অ্যাফেয়ার্সে কেউ ফেল করে না, কেউ আজ পর্যন্ত করেও নি। এবং আমার কোর্স থেকে কিরকম কমন পড়েছে বাকিটা আমার ফেসবুকে ইনবক্সে অনেক আছে, আমার স্ট্যাটাস দেওয়া আছে, আল্লাহর রাস্তায় দেখে নিয়েন কি পরিমাণ কোশ্চেন কমন পড়েছে। এটা প্রমাণ আমি দিয়েছি আপনাদেরকে, গত বেশ কয়েকটা বছরে দিয়েছি, আল্লাহর রাস্তায় দেখে নিয়েন। আর এই তো শুভকামনা সবার জন্য, ইনশাল্লাহ কপালে থাকলে দেখা হবে আবার সামনের মাসে। উইশ ইউ অল দ্য বেস্ট। ফাটায় পড়াশোনা করেন, বেশি ইয়া করার দরকার নেই। খুব একদম বাংলাদেশ অ্যাফেয়ার্স ১,৫০০ পৃষ্ঠা পড়তে যাবেন, ফেল করবেন। পড়তে হবে 50 থেকে 60 পৃষ্ঠা। খুব বেশি পড়া যাবে না। অনেক সাবজেক্ট আছে, পরীক্ষা খুব সামনেই হয়ে যাবে, খুব শীঘ্রই। এই সামনের সপ্তাহে রেজাল্ট চলে আসছে। তো খুব বেশি পড়া যাবে না, প্রতিটা লাইন পড়তে যাবেন, বায়ান্নর কারণ সম্পর্কে দেখবেন কিছুই পারেন না। ম্যাক্সিমামই বানায় বানায় লিখবেন, আমি এটা জানি। টোটাল কাহিনীটা এখানে আয়ত্ত করবেন, পয়েন্ট সর্বোচ্চ পরিমাণে অ্যাপ্লাই করবেন। মনে থাকবে, সর্বোচ্চ পরিমাণে পয়েন্ট দেবার চেষ্টা করবেন। আবারও বলছি, গতকালের ক্লাসের প্রথম 10 মিনিট ছিল বাংলাদেশ অ্যাফেয়ার্সে 140 পাওয়ার মূল মন্ত্র। বুঝে নিয়েন, বুদ্ধিদীপ্ত পরিশ্রম করেন। আল্লাহ কখনো কারো পরিশ্রমকে ছোট করে দেখেন না। কেমন? কষ্ট, বুদ্ধিদীপ্ত পরিশ্রম এবং স্যাক্রিফাইস কখনো কোনোদিন বেইমানি করে না। হয় নিজের সাথে বা আল্লাহ আপনার পরিবারকে কোনো না কোনো দিক থেকে চেক এন্ড ব্যালেন্স করে দিবে। আপনি শুধু বুদ্ধিদীপ্ত পরিশ্রম করে যান। উইশ ইউ অল দ্য বেস্ট। I wish you every success in life and be an extraordinary person and something special. Assalamu alaikum. Thank you. রেকর্ডেড বেশি সময় থাকবে না মোস্ট প্রবাবলি, দেখে নিন।